নিব আমি। লাইভে আমরা আছি অলরেডি। ডিয়ার ভিউয়ার্স, ফেসবুক বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, আমাদের বিওয়েব গ্লোবালের যারা মেম্বার্স রয়েছে তারাও পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দেখছেন, সেজন্য তাদেরকে স্বাগত জানাই। জি রাহেল ভাই, ফাইন। সো জি, শুনতে পাচ্ছেন? জি, আমরা লাইভে আছি, অলরেডি চলে আসছি লাইভে। তো আজকের বিষয় হচ্ছে যে আমাদের সকলেই জানি যে কোভিড-19 এবং এর প্রভাব আমাদের অর্থনীতিতে লেগেছে এবং এর প্রভাব লেগেছে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে। সেই জন্য তিনজন খুব স্বনামধন্য ব্যক্তিত্বকে আজকে আমার আমন্ত্রণ জানিয়েছি। একজন হচ্ছেন, একটু পরেই যুক্ত হবেন, মিস্টার মোশাররফ হোসেন ভূঁইয়া, যিনি এনবিআর এর চেয়ারম্যান ছিলেন এবং সাবেক সিনিয়র সচিব, এবং তিনি খুবই শীঘ্রই জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। সেখানে তিনি যোগ দিবেন স্টেট মিনিস্টারের র্যাঙ্কে। তারপরে আরেকজন সিপিডি, আমরা সকলে জানি যে বাংলাদেশের নাম্বার 1 থিঙ্ক ট্যাঙ্ক সিপিডির মাননীয় রিসার্চ ডিরেক্টর ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন আরেকটি ব্যাংক, প্রাইম ব্যাংক, বাংলাদেশের খুবই প্রাইভেট ব্যাংকের মধ্যে স্বনামধন্য ব্যাংক, প্রাইম ব্যাংকের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মিস্টার রাহেল আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি প্রথমে ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম দিকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে বিশেষ করে আজকের বিষয় হচ্ছে যে আমাদের, আমি কি রাহেল ভাইয়ের কি একটু সময় আছে? আমি কি মোয়াজ্জেম ভাই ঘুরে আসবো নাকি আপনাকে দিয়ে শুরু করব? রাহেল ভাই, আপনি বলেছিলেন যে প্রথমে আপনাকে শুরু করতে, আপনার কি একটু সময় আছে? আপনি শুরু করেছেন, কোনো অসুবিধা নেই, আফটার হিম। জি, আপনার সাউন্ডটা বোধহয় একটু হবে। জি, মোয়াজ্জেম ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিশেষ করে আমাদের দেশের অর্থনীতি, আপনি জানি সারা পৃথিবীতেই অর্থনীতির উপর একটা বিরাট ধাক্কা লেগেছে। বাংলাদেশ একটি ইমার্জিং ইকোনমি, আমরা জানি। সেরকম একটি দেশে যদি এরকম একটি ধাক্কা লাগে, আমরা জানি সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের যে উন্নয়ন সাধিত হয়েছিল, অনেক উন্নত দেশের জন্য একটি বিস্ময়কর উন্নয়ন সাধিত হয়েছিল, সেই রকম একটি সময় একটি বড় রকমের ধাক্কা আমাদের অর্থনীতিতে লেগেছে। সেই বিষয়ে আপনি একজন অত্যন্ত স্বনামধন্য অর্থনীতিবিদ, আপনার কাছে প্রথম জানতে চাইবো যে এই বিশেষ করে এরকম একটি সিচুয়েশনকে কিভাবে ট্যাকেল করব, সেই বিষয়ে যে আপনার বক্তব্য শুরু করেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আমার ধারণা যে আমরা এখন আসলে কোভিড এর সময়কালীন প্রস্তুতির চেয়ে কোভিড পরবর্তী সময়কালীন প্রস্তুতির দিকে ঢুকে গিয়েছি। হ্যাঁ, সুতরাং সেই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের বিষয়গুলো দেখা দরকার, যে অর্থাৎ মধ্যমেয়াদে আমরা কোভিড এর ফলে যে সমস্ত চ্যালেঞ্জের মধ্যে পড়েছি সেইগুলো থেকে কিভাবে ধীরে ধীরে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড ফিরে আসবে এবং সেখানে আমরা কিভাবে যাব, সেই কর্মকাণ্ডটি আমাদের বিশেষভাবে নজরে রাখা দরকার। এর মধ্যে আমরা প্রায় মার্চ থেকে জুলাই, আমরা যে সময়কাল 5 মাস পার হয়েছি, এই 4 মাসের ভিতরে কিন্তু আমরা দেখেছি যে অর্থনীতির অধিকাংশ যে সাপ্লাই চেইন গুলো, এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এর মধ্যে উজ্জ্বল ব্যতিক্রম ছিল কৃষি খাত, কিন্তু কৃষি ব্যতীত প্রায় অন্য সবগুলো খাতেই আমরা দেখতে পেয়েছি যে এর একটা পড়েছে। তবে সবচেয়ে বেশি পড়েছে আমার ধারণা যে বিভিন্ন রকমের সেবা খাতে, এবং সেই সেবার ভিতরে রয়েছে মানে ক্ষুদ্র যে সমস্ত উদ্যোগ, দোকান, রাস্তার পাশে যে সমস্ত স্ট্রিট ভেন্ডার্স, তারা একই সাথে পরিবহন, রেস্টুরেন্ট, হোটেল ট্যুরিজম, সিনেমা, শপিং মল, সকল ধরনের সেবা খাত কিন্তু এফেক্টেড সবচেয়ে বেশি হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই খাতগুলোর আলোচনা পত্রিকাতে আপনি বেশি দেখেন না। আপনি বরঞ্চ দেখতে পান হলো বড় বড় শক্তিশালী কিছু খাতের নাম দেখতে পান, এবং তাদের যেহেতু দাপট রয়েছে তাদেরই বেশি কথা শুনতে পান। রপ্তানিমুখী একটি খাতের কথা আপনি বেশি শুনতে পান, যেহেতু তাদের একটা শক্তি সামর্থ্য রয়েছে সব জায়গায়। কিন্তু এফেক্ট যদি বলেন, যারা আসলে সবচেয়ে বেশি ভুক্তভোগী তারা আসলে বিভিন্ন রকমের সেবা খাত, এবং আমরা যেটা ধারণা করছি যে ফিরে আসার প্রক্রিয়ায় সবচেয়ে পিছিয়ে থাকবে এই বিভিন্ন রকমের সেবা খাত ধর্মী প্রতিষ্ঠানগুলো। সেটা আমি বলছি না যে ইসের জন্য যে সরকারের সুবিধা তারা পাচ্ছে না, তা না বলে আমাদের ধারণা হচ্ছে স্বাভাবিক সময় এটাই হয়ে থাকে যে এগুলোকে আমরা বলে থাকি টারশিয়ারি সেক্টর, অর্থাৎ অন্য সেক্টরগুলো ভালো করলেই কেবলমাত্র এই সেক্টরগুলো ভালো করে, এটা হচ্ছে নিয়ম। তো অন্য সেক্টরগুলো যতক্ষণ পর্যন্ত না ভালো করবে, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং খাত, কৃষি খাত অথবা শিল্প খাত যতক্ষণ পর্যন্ত না ভালো করবে, ততক্ষণ পর্যন্ত আমরা সেবা খাতগুলোকে অতটা ভালো অবস্থায় আমরা দেখতে পাবো না। আবার তার সাথে জড়িত হয়েছে সরকারের দিক থেকে যে ধরনের সুবিধা পাওয়ার কথা ছিল, সেটাও কিন্তু সেই খাতগুলোকে দেয়া যায়নি।
সুতরাং আপনি যদি বলেন যে আমাদের কোভিড পরবর্তী সময়কালে সবচেয়ে বেশি কোন খাতগুলোর দিকে নজর দেওয়া দরকার, আমি বলবো যে বিভিন্ন রকমের যে সেবা খাত রয়েছে, প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক বিভিন্ন রকমের সেবা প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর দিকে সবচেয়ে বেশি নজরে আনা দরকার। দ্বিতীয় যে জায়গাটি আমাদের যেটি মনে হয় সেটি হলো যে আমাদের বিভিন্ন ধরনের শিল্প খাত, ম্যানুফ্যাকচারিং খাত, আমরা দেখি যে সরকার রপ্তানিমুখী শিল্পের জন্য যতটা উদ্যোগ নিয়েছে ততটা কিন্তু দেশীয় বাজারের যে শিল্প প্রতিষ্ঠানগুলো ততটা কিন্তু আমরা উদ্যোগ নিতে দেখি না। এই জায়গাটাই কিন্তু হয়তো ব্যাংকেরও একটা দায়িত্ব রয়েছে। আমরা কিছুক্ষণ পরে হয়তো প্রাইম ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ওনার জনাব রাহেল আহমেদের কাছ থেকে শুনবো তাদের চ্যালেঞ্জ গুলো কোথায়। কিন্তু যতটা রপ্তানিমুখী প্রতিষ্ঠানের সেবাগুলো ইতিমধ্যে বিতরণ হয়ে গেছে, প্রথমবার 5,000 কোটি টাকা, পরের বার আরবার 5,000 কোটি টাকার একটি অ্যালোকেশন হয়েছে, সেগুলো যতটা তারা পাবেন তারা ততটা কিন্তু শিল্প খাতে এসএমইর জন্য যে 20,000 কোটি টাকা তার থেকে মাত্র 500 কোটি টাকা এখন পর্যন্ত বিতরণ হয়েছে। আবার যে 30,000 কোটি টাকা বড় শিল্পের জন্য এবং সেবা খাতের জন্য রাখা হয়েছে সেখানেও কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ এখনো বিতরণ হয়নি বা করা যায়নি। সেখানে অনেক রকমের চ্যালেঞ্জ রয়েছে। ব্যাংকগুলোরও কিন্তু একটা ঝুঁকির মধ্যে পড়তে হয়। এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে এখন ঋণ দিতে গেলে ব্যাংকগুলো একটা স্বাভাবিক একটা ঝুঁকির মধ্যে পড়ে যে যাদের দেয়া হবে তারা আসলে রিপে করতে পারবে কিনা। সুতরাং এই মুহূর্তের চ্যালেঞ্জ গুলোকে আবার কিভাবে আত্মীকরণ করা হবে সেটাও কিন্তু পরিষ্কার না। ইতিমধ্যে কিছু ইতিবাচক দিক এসেছে যে এসএমই খাতের জন্য কেন্দ্রীয় ব্যাংক ক্রেডিট গ্যারান্টি স্কিম নিয়ে এসছেন, যেটির আন্ডারে 2,000 কোটি টাকার একটি প্যাকেজ ঘোষণা হয়েছে, 2% সাপোর্ট দেওয়া হবে, যেটি হয়তো কাজে দেবে বলে আশা করছি। কিন্তু এর বাইরেও তো প্রচুর প্রতিষ্ঠান রয়েছে যারা ঋণ চান এখন, কিন্তু ঋণ কিন্তু তারা পাচ্ছে না। ফলে তাদের কিভাবে স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে আসা যাবে সেটিও কিন্তু একটি চ্যালেঞ্জ। তবে সব মিলে আমার যেটি ছোট কথা এখন যদি বলি, সব মিলে যেটি মনে হয় সেটি হলো যে করোনা পরবর্তী করোনা কালের ঝুঁকিটা মেরিয়ে আমরা যত বেশি অর্থনৈতিক কর্মকাণ্ডের দিকে যেতে পারবো তত হয়তো স্বাভাবিক প্রক্রিয়ায় আমাদের এই ধরনের সব বিভিন্ন খাতের কর্মকাণ্ডগুলো স্বাভাবিক গতি পাবে। সরকারের প্যাকেজের উপরে হয়তো তারা নির্ভর করে থাকবেন না, হয়তো করারও মতো তাদের অবস্থা নেই, তারা হয়তো ফিরে যেতে চাইবেন। তো সেদিক থেকে দেখবার বিষয় হলো যে করোনার ঝুঁকির মধ্যেও আমরা কিভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে আগামী দিনে আরো বেশি ইনভলভ হব। কেননা আমাদের এখান থেকে করোনা সহসা যাবে না, করোনা আরো বেশ কিছুকাল থাকবে। আমাদের হবে হচ্ছে করোনাকে সাথে নিয়েই কিভাবে আমরা এখন আগামী দিনে অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিতরে কিভাবে ইনভলভ হতে পারবো সেরকম একটি কৌশলের ভিতরেই সকলকে কাজ করতে হবে। অ্যাবসলিউটলি ডক্টর মোয়াজ্জেম, আমি আপনার কাছে আবার ফিরবো। আমি একটু ফিরতে চাই, আপনি দেখেন একটু আগে যুক্ত হয়েছেন, একটু আগে যুক্ত হয়েছেন, আমাকে শোনা যাচ্ছে? মাইক আনমিউট করতে হবে। আমার মাইকটা কি আমার মাইক তো আনমিউটই তো আছে, আমার মাইক আনমিউটেড। জি জি জি। তো আমি এখন একটু শুরু করছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব মোশাররফ হোসেন ভূঁইয়া, যিনি সাবেক এনবিআর এর চেয়ারম্যান ছিলেন এবং সিনিয়র সচিব হিসেবে রিটায়ার করেছেন, এবং সাম্প্রতিক সময়ে তিনি, আমরা জানি যে জার্মানিতে একটি ইউরোপের সবচেয়ে জায়ান্ট ইকোনমি, সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন এবং সেই জন্য তিনি স্টেট মিনিস্টারের র্যাঙ্কে সেখানে নিযুক্ত হয়েছেন। আমরা মোশাররফ ভাইকে আজকে পেয়ে আমরা আনন্দিত। আমি মোশাররফ ভাইয়ের কাছে ফিরবো, তার আগে আমি একটু মিস্টার রাহেল আহমেদ, ব্যাংকিং নিয়ে ডক্টর গোলাম মোয়াজ্জেম একটু কথা বলেছিলেন, এবং ব্যাংকিং সেক্টর ইজ দ্য কি প্লেয়ার অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস অফ এনি কান্ট্রি। তো সেই প্রেক্ষাপটে আমি একটু রাহেল আহমেদের কাছে ফিরতে চাই, বিশেষ করে এই ব্যাংকিং সেক্টর কিভাবে এই কোভিড সিচুয়েশনকে কিভাবে মোকাবেলা করবে, ইকোনমির উপরে যে চাপ, এবং ব্যাংকিং এটি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, এবং ব্যাংকিং সেক্টরের উপরে একটি বড় রকমের চাপ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। সেই সময়ে কিভাবে এটি ট্যাকেল করবে, সেই জন্য রাহেল আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও, প্রাইম ব্যাংক লিমিটেড, আমি তার দৃষ্টি আকর্ষণ করছি। রাহেল আহমেদ জি। ধন্যবাদ মাসুদ ভাই, আমাকে শোনা যাচ্ছে আশা করি? জি শোনা যাচ্ছে জি। ধন্যবাদ। প্রথমে আপনাকে ধন্যবাদ আজকে এই সংলাপে আমাকে ইনক্লুড করার জন্য। দ্বিতীয়ত এই সুযোগে মোশাররফ স্যারকে কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন স্যার, উই আর ভেরি প্রাউড অফ ইয়োর নিউ অ্যাসাইনমেন্ট। ইনশাআল্লাহ ইউ উইল বি as always you will be excelling, and inshallah আমাদের একজন খুব ভালো ব্র্যান্ড অ্যাম্বাসেডর is going to an economy like Germany. যেখানে কথা শেষ করেছেন আমি ওই কথার সূত্র ধরে কথাটা শুরু করছি। আমাদের এই কথাটা মানে গত 4.5 মাসের যে
কোভিড পরিস্থিতি বাংলাদেশে। এই কোভিড পরিস্থিতিটা আমরা সবাই জানি, একটা পুরনো ক্লিশে ওয়ার্ড হয়ে গেছে এখন, সেটা হচ্ছে যে আনপ্রেসিডেন্টেড ইন দ্য ওয়ার্ল্ড। আমরা কেউ এটার জন্য তৈরি ছিলাম না। এই জিনিসটা একটা বৈশ্বিক মহামারী, বাংলাদেশ বিশ্বের বাইরে নয়। আমরা ব্যাংকিং ব্যবস্থা থেকে যেভাবে জিনিসটাকে প্রথমে মানে আমরা ফিল করা শুরু করি, সেটা আমরা জানুয়ারি মাস থেকে শুরু করি। আমি শুধু কোভিড এর কথাটা প্রথমে বলছি। কোভিড এর ব্যাপারটা আমরা জানুয়ারি মাস থেকে প্রথম ফিল করা শুরু করি, বিকজ চায়না বিং ওয়ান অফ আওয়ার দি লার্জেস্ট ট্রেডিং পার্টনার। অবভিয়াসলি আমাদের টেক্সটাইল এন্ড গার্মেন্টস এর যে শিল্প, সেইখান থেকে আমরা প্রথমে শুনতে শুরু করলাম যে চায়না থেকে সাপ্লাই সাইডে অনেক সমস্যা শুরু হয়েছে, সাপ্লাই গুলো ডিলেড হচ্ছে এন্ড এভরিথিং। সেই জায়গাটাতে আমরা প্রথম কোভিড এর কিছুটা আঘাত বলবো যে আমাদের বাংলাদেশের প্রথম বাণিজ্য ক্ষেত্রে আমরা ফিল করলাম। জানুয়ারি মাস থেকে যখন আমরা ফেব্রুয়ারির দিকে ঢুকলাম, মধ্য ফেব্রুয়ারি এবং আর্লি মার্চ, এই সময়টাতে ইউরোপ এবং নর্থ আমেরিকাতে যখন এই সংক্রমণটা বাড়লো, তখন আমরা ডিমান্ড সাইডে বা বাইং সাইডেও আমরা শুনতে শুরু করলাম যে এখন গ্লোবাল ব্র্যান্ডস গুলো তাদের ডিমান্ড কমে যাচ্ছে, তারা বুঝতে পারছে না কিভাবে পোশাক বিক্রি হবে। ওই সিজনের যে রিকোয়ারমেন্টটা ছিল, যেগুলো তৈরি হয়ে গেছে পোশাক, সেগুলোকে কি করবে না করবে, এই চাপটা অনুভূত হওয়া শুরু হলো। সো সাপ্লাই এবং বাইং দুটো সাইড থেকে আমরা চাপ অনুভব করলাম কিন্তু এই ফেব্রুয়ারির শেষার্ধে এসে বা মার্চের শুরুতে। এবং মার্চের মাঝামাঝিতে এসে বাংলাদেশে প্রথম কোভিড ইনফেক্টেড আমরা শুনতে পেলাম। তারপরে তো আমাদের কাছে সবাই আমরা জানি যে মার্চের শেষার্ধে আমরা সাধারণ ছুটি ঘোষণা করলাম। সেই সাধারণ ছুটির মধ্যে অত্যন্ত সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম আমরা করবার চেষ্টা করেছি। প্রথম যে এক মাস, এই এপ্রিল মাসটা কিন্তু মানে 25শে মার্চ থেকে অলমোস্ট 30শে এপ্রিল পর্যন্ত ব্যাংকিং সেবাটা খুবই সীমিত পরিসরে ছিল। এবং ওই সময়টাতে ব্যাংকিং ক্ষেত্রে যারা নিয়োজিত আছেন তারা কিন্তু আমাদের নিরাপত্তা কর্মী, স্বাস্থ্যকর্মী, আমাদের পুলিশ ভাইয়েরা, তাদের সবার মতন আমাদেরও অনেক ভাই বোনরা কিন্তু সম্মুখ সমরের যোদ্ধা হিসেবে প্রথম দিন থেকে এই সার্ভিসটা দিয়ে গেছে। সীমিত পরিসরের মধ্যে যা যা সার্ভিস দেওয়া সম্ভব পুরোটা দিয়ে গেছে। আমাদের জন্য চাপ অনুভূত হওয়া শুরু হলো যখন আমরা প্রথম দেখলাম যে আমার পেমেন্টস অব্লিগেশন, আমাদের যারা আমাদের কাস্টমার্স আছেন তারা সবাই পেমেন্ট অব্লিগেশনে এসে ডিলে করা শুরু করলেন বা ডিফল্ট করা শুরু করলেন। এবং ডিফল্ট শব্দটা আমি অত্যন্ত স্ট্রং ওয়ার্ড ইউজ করছি, বা আমি বলবো যে পেমেন্ট অব্লিগেশন মিট করতে পারলেন না, ওনাদের বাধাগ্রস্ত হলো। বিকজ ওনারা বলছে যে আমার তো ব্যবসা স্থবির হয়ে গেছে, আমি কোথায় টাকাটা পাবো কোথা থেকে। আন্তর্জাতিক বাণিজ্য যেটা আছে, ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে আমাদের অ্যাকসেপ্টেন্স ম্যাচুরিটি হলো, সেই ক্ষেত্রেও আমরা ফোর্স লোন করে আমাদেরকে অনেকের টাকা পেমেন্ট করতে হলো। সেক্ষেত্রেও আমাদের হাত পা বাধা ছিল, আমাদের কিছু করবার নেই, আমরা তো অব্লিগেটেড টু মেক দ্য পেমেন্ট। এর মধ্যে যে সবচেয়ে ভালো জিনিসটা হলো, মাননীয় প্রধানমন্ত্রী উনি একটা সময়োচিত পদক্ষেপের মাধ্যমে কিছু আর্থিক প্রণোদনা ঘোষণা করলেন এপ্রিলের প্রথমার্ধে। এবং ওই জিনিসটা নিয়ে আমি একটা ছোট্ট মন্তব্য করব এখানে শুধুমাত্র। সেই মন্তব্যটা হচ্ছে যে এটি কেন্দ্রীয় ব্যাংকের থ্রুতে জিনিসগুলো সার্কুলেটেড হয়েছে। এই ক্ষেত্রটাতে আমার মনে হয় আজকে আমরা হয়তো 4.5 মাস পরে দাঁড়িয়ে এই মন্তব্যটা করাটা হয়তো হাইন্ডসাইট ওভারভিউ বলবো আমি। সেটা হচ্ছে শুরুতে যদি এই স্টেক হোল্ডার্সদের সবাইকে নিয়ে বসে কেন্দ্রীয় ব্যাংক যদি একটু এই সার্কুলারের গাইডলাইন গুলোকে পাকাপোক্তভাবে করতেন, তাহলে হয়তো আমাদের ব্যাংকারদের উপরে যে একটা অভিযোগ আসে যে আমরা প্রণোদনার অর্থটা সময় মতো ডিসবার্স করিনি, সেই ক্ষেত্রে হয়তো কিছুটা হলেও আমাদের অভিযোগটা লাঘব হতো। কারণ এই সার্কুলার গুলো এপ্রিল মাসের প্রথম থেকে প্রায় শেষ পর্যন্ত মানে প্রতিদিন আমরা দেখতাম যে সার্কুলারের বিভিন্ন অ্যামেন্ডমেন্ট আসছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবর্তন হচ্ছে, চারিত্রিক পরিবর্তন, গুণাবলীর পরিবর্তন হচ্ছে। ওইটা আমাদের জন্য খুব ভোলাটাইল সময় ছিল। আজকে আমরা, আপনি মজার ভাই এটা খুব সুন্দর কথা বলেছে যে করোনাকে পাশে নিয়ে আমাদের কাজ করতে হবে, ধরে নিতে হবে নরমালি যে করোনা ইজ হিয়ার টু স্টে ফর অ্যানাদার ফিউ ইয়ার্স। বাংলাদেশের 17 কোটি মানুষের ভ্যাকসিনেশন কবে হবে সেটা আমরা জানি না। তো শেষ মানুষটি পর্যন্ত আমার দেশের যতক্ষণ না ভ্যাকসিনেটেড হবে আমরা কিন্তু করোনাকে সাথে নিয়ে আমাদের কাজ করতে হবে। কিন্তু এই মাসে কিন্তু আমাদের মানসিকতা এই অবস্থায় ছিল না, তখন অনেকটা ভঙ্গুর মানসিকতা ছিল, আমাদের অ্যাংজাইটি লেভেলটা অনেক বেশি ছিল।
এখনো আছে, আগের চেয়ে কিছুটা হলেও এখন প্রশমিত হয়েছে। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে একটু নীতি নির্ধারক মহলরা যদি আমাদের সবাইকে স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে প্রথম থেকে কাজ হতো, তাহলে হয়তো কিছুটা ত্বরান্বিত হতো আরেকটু। তো প্রণোদনার ক্ষেত্রে আমি মজেম ভাইয়ের সাথে একই ইয়েতে বলবো যে আমরা রপ্তানিমুখী শিল্পকে দেখেছি সবচেয়ে বেশি আগ্রাসী ভূমিকা পালন করেছেন ওনারা। একেবারে প্রথম ইয়েটা ওনারা নিয়েছেন এবং শুধু 3 মাস নিয়েছেন। আজকে তো 4র্থ মাসের জন্য আমরা টাকা দিয়েছি, জুলাই মাসের বেতনটাও আমরা দিয়েছি। বাট এই ক্ষেত্রে আমার একটা ছোট্ট সরল মনের প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যখন শুনতে পাচ্ছি যে $11 বিলিয়ন অর্ডার ফিরে এসছে বাংলাদেশে, তখনও কেন আমাকে জুলাই মাসের জন্য বেতন দিতে হবে? সেই ক্ষেত্রে আমার তো কিছুটা হলেও আমার মনে হয় এই টাকাটা অন্য জায়গায় আমরা হয়তো ইউটিলাইজ করলেও করতে পারতাম। আমি মজামের সাথে আরেকটা ব্যাপারে সম্পূর্ণভাবে একমত, সেটা হচ্ছে যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, এই জায়গাটা বাংলাদেশের আভ্যন্তরীণ অর্থনীতি গত 12 বছরে বাংলাদেশের অর্থনীতির যে উন্নয়নের ধারা, তার কিন্তু একটা বিশাল অংশ বাংলাদেশের আভ্যন্তরীণ অর্থনীতিকে কেন্দ্র করে। এবং বাংলাদেশের এই 17 কোটি মানুষের দেশ, ইটস আ হিউজ পটেনশিয়াল। এবং আমরা দেখেছি যে আমাদের মধ্যবিত্ত সমাজ কিভাবে এক্সপ্যান্ড হয়েছে, মিডল ক্লাসের চাহিদা কিভাবে বেড়েছে। এবং আমরা ঢাকা শহরে যদি শুধুমাত্র ডানে বায়ে দেখি কফি শপ কত হয়েছে এবং কতটা রমরমা ব্যবসা করেছে কফি শপ গুলো। অথচ আজকে আমি উত্তরার রাস্তায়, আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি যে উত্তরার রাস্তায় এয়ারপোর্ট ক্রস করে ঢুকলে হাতের বাদিকে যতগুলো রেস্টুরেন্ট কফি শপ ছিল, আমাকে আমার ব্যাংকের কর্মকর্তারা আজকে বলেছে, আমার ব্রাঞ্চ আছে ওখানে, আজকে সকালে বলেছে যে ওইখানে সমস্ত গুলো এখন সব বন্ধ হয়ে গেছে, জায়গা এখন ভাড়ার জন্য রেডি আছে। তো এইটা কিন্তু সাধারণ চোখে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদ্র মাঝারি শিল্পের উপরে কতখানি আঘাত এসছে। এখন ব্যাংকিং ব্যবস্থাকে বা আমাদের ব্যাংকারদেরকে বলা হয় যে আমরা ক্ষুদ্র মাঝারি শিল্পকে কেন প্রপার সাপোর্টটা দিচ্ছি না। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে আমাদেরকে কিন্তু বারবার বলা হয়েছে যে ক্রেডিট রিস্কটা আমাদেরকে ম্যানেজ করতে হবে, প্রণোদনার টাকা হোক অথবা আমার নিজ তহবিলের টাকা হোক। আমি ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি হিসেবে কিন্তু এক আমানতকারীর টাকাকেই আমি লেন্ড করি। এখন আমার সর্বপ্রথম দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমানতকারীর টাকার সুরক্ষা করা। এখন যেখানে আমি একটু পেছনের দিকে যাচ্ছি, যেখানে ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশে গত কয়েক বছরে আমাদের কাঁধে এই নন পারফর্মিং লোনের এত বড় জোয়াল আমার কাঁধে আছে, আমরা কিন্তু অনেকটা ফ্যাটিকড, আমরা অনেকটা ক্লান্ত। এবং এই ক্লান্ত অবস্থার ভেতরে কোভিড এবং তার উপরে 9% লেন্ডিং ক্যাপ, এই সব জিনিসগুলো কিন্তু একসাথে এসছে এবং ব্যাংকিং ব্যবস্থার কাঁধের জোয়ালের উপরে ডাবল জোয়াল, ট্রিপল জোয়াল চলে এসছে। এখন সেই অবস্থায় নতুন করে ক্রেডিট রিস্ক নেয়া এবং নতুন করে অচেনা গ্রাহককে টাকা দেয়া এবং সেই টাকা ফিরিয়ে নিয়ে আসার সম্পূর্ণ দায়িত্ব ব্যাংকের উপরে, এইটা মনে হয় একটু হলেও ভেবে দেখার দরকার ছিল বা দরকার আছে। আজকে আমরা কিন্তু ক্রেডিট রিস্ক গ্যারান্টি নিয়ে আলাপ করছি, গত 2 দিন আগেই সার্কুলার এসছে, 2000 কোটি টাকার সেখানে অ্যালোকেশনও দেওয়া হয়েছে। বাট ইজ দ্যাট এনাফ? আমি বলছি না, এটা একটা খুবই ভালো স্টেপ, এটা অসম্ভব ভালো স্টেপ। এটা নিয়ে আমরা কোভিড এর শুরু থেকে আমরা বিভিন্ন ফোরামে কথা বলেছি, ওনারা আমাদের সাথে খসড়া নীতিমালা নিয়ে আলাপ করেছেন এবং ফাইনালি ইট ইজ আ বাস্তবতা টুডে। এটা অবশ্যই একটা হেল্পফুল টুল, কিন্তু ইজ দ্যাট এনাফ? কারণ আমাদের আভ্যন্তরীণ অর্থনীতিকে বাঁচিয়ে রাখাটা সবচেয়ে বেশি দরকার। এবং রপ্তানির ক্ষেত্রে আমরা একটা জিনিস মানে ক্লিয়ার লাইক ওয়াটার আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে সাংঘাতিক একটা ভঙ্গুর অবস্থার উপরে কিন্তু আমাদের এই পোশাক বাণিজ্য দাঁড়িয়ে আছে, যে মুহূর্তের মধ্যে আমাদের এই পোশাকের রপ্তানি 36 বিলিয়ন থেকে হয়তো 20 বিলিয়নে চলে আসতে পারে বা 20 বিলিয়ন থেকে আরো নিচে চলে আসতে পারে। কথার কথা, আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন নিয়ে কিন্তু অনেকদিন ধরে আমরা কাজ করছি, কিন্তু পাশাপাশি আভ্যন্তরীণ অর্থনীতি যেখানে অনেক বেশি মাত্রায় বেগবান, সেই জায়গাটাকে আমরা যদি, এবং আমাদের একটা ভালো কথা মজিম ভাই বলেছেন যে কৃষির উপরে আল্লাহর রহমতে যথেষ্ট কম চাপ এসছে, আমাদের বাম্পার ফলন হয়েছিল। এখন তো মরার উপর একটা বন্যা এসছে, এই বন্যাটা আমরা জানি না এটার স্থায়িত্ব কতদিন হবে। কোভিড এর স্থায়িত্ব এবং বন্যার স্থায়িত্ব মিলে আবার আমার নেক্সট ফলনের উপরে কি আঘাত আনবে আমরা এখনো জানি না। তো কৃষির ক্ষেত্রে যে সাফল্য, আভ্যন্তরীণ বাণিজ্য বা আভ্যন্তরীণ অর্থনীতিকে বাঁচিয়ে রাখা বা তাকে আরো বেগবান করবার জন্য ব্যাংকিং খাতকে যদি শক্তিশালী করতে হয়,
তাহলে আমার মনে হয় নন পারফর্মিং লোনের ব্যাপারে কিছু শক্ত এবং কার্যকরী পদক্ষেপ, যেটা আমাদের বাংলাদেশের বর্তমান কাঠামোর মধ্যেই আছে, বর্তমান আইন কাঠামোর মধ্যেই আছে, সেটাকে প্রায়োগিক অর্থে যদি আমরা একটু বেগবান করি, তাহলে হয়তো আমরা ব্যাংকিং ব্যবস্থাকে আরেকটু বেগবান করতে পারবো। কারণ আনফরচুনেটলি বাংলাদেশে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, আমি হয়তো একটু সময় বেশি নিয়ে ফেলছি, বাট আমি একটু জাস্ট যে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের উপরে কিন্তু অনেক দায়িত্ব বাংলাদেশে। স্বাধীনতার পর বাংলাদেশ শিল্প ব্যাংক, বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা, এই দুটো যে স্পেশালাইজ ফাইন্যান্সিং ইনস্টিটিউশন তৈরি হয়েছিল, সেগুলো আজকে কি অবস্থায় আছে সেটা নিয়ে আমার মনে হয় না কথা বলবার দরকার আছে। দীর্ঘমেয়াদী লোন হোক, ক্যাপিটাল মার্কেটের সাপোর্ট হোক, শর্ট টার্ম লোন হোক, পাওয়ার সেক্টরের লোন হোক, স্টার্টআপ ফাইন্যান্সিং কে সাপোর্ট করবার জন্য হোক, সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের উপরে বাংলাদেশে। এইটা কিন্তু একটা অ্যাসেট এন্ড লায়াবিলিটির মিসম্যাচ ক্রিয়েট হয়ে আছে অনেক পুরনো, অনেক দিনের। আমাদের কোনো লং টার্ম ডিপোজিট প্রোডাক্ট নেই, আমাদের কাঁধে অনেক দায়িত্ব। এখন এই সকল দায়িত্বের মধ্যে নন পারফর্মিং লোনের যে ক্যান্সার আমাদের মাঝখানে আছে, এই ক্যান্সারের একটা পার্মানেন্ট চিকিৎসা এবং কিছুটা হলেও সেটা থেকে মুক্তি পাওয়াটা আমাদের জন্য খুব দরকারি। আমাদের এনবিএফআই গুলো মুখ থুবড়ে পড়েছে, মেজরিটি অফ দেম। এনবিএফআই যে কাজটা ছিল, ওনারা সেই রোলটা প্লে করতে পারছেন না। এখন সমস্ত দায়িত্ব কিন্তু ঘুরে ফিরে আসছে আমাদের প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের উপরে। এখন এত দায়িত্ব আমি তাকেই দেব, তার কাজটাকে তো শক্ত করতে হবে। এখন কাজটা শক্ত করবার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় এবং একমাত্র যে সাপোর্টটা এখন দরকার, সেটা কোভিড এর সময় হোক বা কোভিড পরবর্তী অর্থনীতিকে বাঁচানোর জন্য হোক, সেটা আমরা মনে করি লিকুইডিটি সাইডে সেন্ট্রাল ব্যাংক অসম্ভব ভালো সাপোর্ট দিয়েছে এই গত 4.5 মাসে। ওনারা পলিসি সাপোর্টের মাধ্যমে লিকুইডিটি ইনজেক্ট করেছেন মার্কেটে। লিকুইডিটি ইজ নট এন ইস্যু অ্যাজ অফ টুডে। এখন যদি সরকারি ব্যয় অনেক বেশি হয় এবং সেক্ষেত্রে সরকার যদি ব্যাংকিং ব্যবস্থা থেকে আরো বেশি টাকা নেন, আমার মনে হয় না যে লিকুইডিটি উইল বি এ চ্যালেঞ্জ। এবং একটা জিনিস আরেকটা ভালো হয়েছে গত 4.5 মাসে, সেটা হয়েছে যে মানুষ কিন্তু এখন ঝুঁকি বিবেচনা করে তার আমানত বিভিন্ন জায়গায় রাখে। আমরা গত 4 মাসে একটা জিনিস দেখেছি, অনেক ব্যাংকে ডিপোজিট ডিপ্লিট হচ্ছে, কিন্তু আমি আমার ব্যাংকের কথা বলতে পারি এবং আমাদের সমসাময়িক আরো কয়েকটা ব্যাংক আছে যেখানে ডিপোজিটে কিন্তু ভালো গ্রোথ দেখছি আমরা গত 4.5 মাসে। আমরা কিন্তু দেখছি না যে আমার ডিপোজিট কমে যাচ্ছে, কারণ মানুষ এখন চিন্তা করে টাকা রাখে যে আমি এখানে টাকাটা নিরাপদে রাখবো, এখানে থাকলে নিরাপদ থাকবে। সো লিকুইডিটি ইজ নট অ্যান ইস্যু ফর দ্য টাইম বিং। আমি মনে করি না যে আগামী 1 বছরের লিকুইডিটি উইল বি আ চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ উইল বি দ্য ক্রেডিট রিস্ক, দ্য চ্যালেঞ্জ উইল বি দ্য গভর্নেন্স। আমার ব্যাংকিং প্রতিষ্ঠানের গভর্নেন্স, আমার মার্কেটের গভর্নেন্স, আমার যারা আমাকে চালিকা শক্তি, যারা নীতি নির্ধারক মহল, যারা আমার রেগুলেটরি বডি, এই সমস্ত ক্ষেত্রের গভর্নেন্স এবং সুশাসন এবং আইনের সঠিক প্রয়োগ, এই জায়গাটাতে আমার মনে হয় আমরা ব্যাংকিং ব্যবস্থা থেকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের এটাই চাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রাহেল ভাই, আপনি যথার্থভাবে বলেছেন ব্যাংকিং ইন্ডাস্ট্রির খুঁটিনাটি বিষয়, যেগুলো আপনি একজন ব্যাংকের প্রাইম ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে একটা অত্যন্ত শক্তিশালী ব্যাংক, সেখানে আপনি অনেক বিষয় আপনি নিজে এক্সপিরিয়েন্স করেছেন, সেই এক্সপিরিয়েন্স থেকে আপনি কথা বলেছেন। এখন আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের এনবিআর, যেখানে এনবিআর হচ্ছে বাংলাদেশের যে আমি বলি যে কারেন্সি, সেটা যে অর্জন করে তার 80% এনবিআর ইয়ে করে থাকে। সেই জন্য আমি এখন মোশাররফ ভাইয়ের কাছে আমি জিজ্ঞেস করতে চাই যে তিনি নিশ্চয়ই এই বিষয়গুলো, বিশেষ করে তিনি অর্থনীতিবিদ এবং বিষয়গুলো তিনি সরকারের থেকে অনুধাবন করেছেন, বিষয়গুলো তিনি এক্সপিরিয়েন্স করেছেন। তার অভিজ্ঞতা হচ্ছে যে দুইমুখী অভিজ্ঞতা আছে, একটি হচ্ছে প্রাইভেট সেক্টরের অভিজ্ঞতা, আরেকটি হচ্ছে বিশেষ করে সরকারের অভিজ্ঞতা। দুটো নিয়ে আমি একটু সার্বিকভাবে মোশাররফ ভাইয়ের কাছে জানতে চাইবো যে আপনি সাবেক এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, সাবেক সিনিয়র সচিব ছিলেন এবং এখন আরেকটি অত্যন্ত শক্তিশালী দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন। সেখানে আপনার একটি বড় দায়িত্ব রয়েছে, বিশেষ করে এফডিআই, আজকে আমার কথা হয়েছিল ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, সেগুলো আনার ক্ষেত্রেও আপনি একটি বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারেন। সবকিছু নিয়ে আপনার কাছে আমি জানতে চাইবো, বিশেষ করে এতক্ষণ যে আলোচনা হলো সেই বিষয়ে সার্বিক মূল্যায়ন আপনার কাছ থেকে জানতে চাইবো। জি, অনেক ধন্যবাদ। আজকের যারা আলোচক তারা এই পর্যন্ত বিজ্ঞ আলোচনা করেছেন। ডক্টর মোয়াজ্জেম আমাদের
অর্থনীতি বর্তমানে কোন পর্যায়ে আছে সেটিও বলেছেন। আবার মিস্টার রাহেল আহমেদ ব্যাংকিং সেক্টরের যে চ্যালেঞ্জগুলি আছে সেগুলি খোলাখুলি ভাবে বলেছেন। জি আমি তাদের সাথে সুর মিলিয়ে বলতে চাই যে কোভিডের যেই প্রকোপ বা যেই সংক্রমণ যা হচ্ছে এখন, এটা সহজে যাওয়ার মতো না আর কি। আমাদের যখন সরকার বাজেট দেয় তখন যে টার্গেট তারা ফিক্স করেছে, যে গ্রোথ মানে প্রজেক্ট করেছে, কিংবা রেভিনিউ কালেকশনের যে প্রজেকশন ছিল, এগুলি সবই ছিল যে অর্থনীতি যদি সচল থাকে এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসে তাহলে হবে। কিন্তু এখন স্বাভাবিক অবস্থা ফিরে আসার লক্ষণ খুব কমই দেখা যাচ্ছে। তারপরেও পর্যায়ক্রমে আমাদের ইকোনমি কিন্তু সচল হচ্ছে, এবং সেই সচল হওয়ার জন্য সরকারের প্রণোদনা যেটা ডিক্লেয়ার করেছে সেটা ক্রমান্বয়ে সার হচ্ছে। যদিও অভিযোগ হচ্ছে যে ব্যাংকিং সেক্টর এগুলি প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে অনেক কনজারভেটিভ এবং চিন্তা ভাবনা করছে। এটা স্বাভাবিক, তাদের তো অনেক নন পারফর্মিং লোন আছে, কাজে এখন আবার এই লোনটি দেওয়ার পরে এটাও নন পারফর্মিং হয় কিনা সেসব তারা চিন্তা ভাবনা করছে। তবে এখানে আমি এসএমই খাতের ক্ষেত্রে বলবো যে বাংলাদেশের যে ইতিহাস লোন ডিফল্টের, এটার ম্যাক্সিমাম লোন ডিফল্ট করে বড় যারা লেন্ডার বড়োয়ার তারা। কাজেই এসএমইর ক্ষেত্রে তাদের ঠিকানা, তাদের ব্যবসা এবং বর্তমান ব্যবসার অবস্থা এগুলি দেখে ইচ্ছা করলে সেখানে একটু এক্সটেন্ড করা যায়, লোন এক্সটেন্ড করা যায় আর কি। তো সেটি তারা বিবেচনা করে দেখবেন। এখন ওভারঅল ইকোনমিতে আমাদের দেশে যদি সাপ্লাই চেইন এবং ডিমান্ড ঠিক থাকে তাহলে ইকোনমি সচল থাকবে। আমাদের দেশের মানুষের হাতে যদি টাকা থাকে তাহলে ইফেক্টিভ ডিমান্ড গ্রো করবে, এবং এটা হবে, কারণ আমাদের দেশের মানুষের প্রপেনসিটি টু কনজিউম ভেরি হাই। আরেকটা হইলো যে প্রত্যেকেরই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি থেকে শুরু করে এই যে কেনাকাটা, এটাও ইকোনমিকে জাগিয়ে রাখে। আর এটা যদি থাকে, ডিমান্ড যদি থাকে, তাহলে কিন্তু সাপ্লাইও থাকবে, আমাদের প্রডিউসাররা প্রডিউস করবে। যেমন ধরেন এই যে এসেনশিয়াল কমোডিটিস যারা তৈরি করে এবং যারা সাপ্লাই করে, যারা বাজারজাত করে, আপনার মেঘনা গ্রুপ, প্রাণ, তারপরে সিটি গ্রুপ, নেসলে, এগুলি কিন্তু মোটামুটি বাজারে আছে। বলতে গেলে 80% প্রোডাকশনে তারা আছে। কিন্তু অন্যান্য যারা আছে রড সিমেন্ট বা এরা হয়তো অনেকেই 60% প্রোডাকশনে আছে। আর এক্সপোর্ট খাত তো বলতে গেলে আন্ডার আর কি, ওই যে তাদের যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি ইউজ করতে পারছে না। তো এইসব বিবেচনা করে আমাদের এখানে রাহেল আহমেদ সাহেব বলেছেন যে লিকুইডিটির আমাদের বাংলাদেশে সমস্যা না ব্যাংকের ক্ষেত্রে। আর রেভিনিউর ক্ষেত্রে যদিও এবার এনবিআর এর রেভিনিউ অনেক শর্টফল হয়েছে, বিশেষ করে টার্গেটের কাছাকাছিও যেতে পারে নাই, বরং গত বছরের যে অ্যাচিভমেন্ট সেটা থেকেও প্রায় 2-3% কম এবার কালেকশন হয়েছে। এটির জন্য এই মুহূর্তে কাউকে দোষ দেওয়া যাচ্ছে না, কারণ ফেব্রুয়ারির পর থেকেই আর রেভিনিউ কালেকশনে একেবারেই গতি নেই। তবে এখন তারা সোচ্চার হয়েছে আমার যা মনে হয়, হয়তো আস্তে আস্তে করবে, কিন্তু এই সিচুয়েশন থাকলে এইবারও টার্গেট অ্যাচিভ করা দুরূহ হবে। তো সেই কারণে সরকার কিন্তু এই আপনার দিকে যাচ্ছে, বিশেষ করে বাজেট সাপোর্টের জন্য আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের দ্বারস্থ হচ্ছে এবং পাচ্ছেও, আমাদের দেশে আসছে। তো
তো সেই জন্য আমি বলবো যে আমাদের কিন্তু সমস্যাটা ফাইন্যান্সিং না, সমস্যা হইল ইমপ্লিমেন্টেশন। কাজেই আমাদের প্রজেক্টগুলি ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট যদি করে তো তাহলে এগুলিতে একটা গতি আসবে ইকোনমিতে। বিশেষ করে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি হয় তাহলে ইকোনমি বুস্ট আপ হবে। তো সেই সব বিবেচনায় আমাদের এখন কোভিডকে নিয়েই এগিয়ে যেতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো যাতে সংক্রমণটা খুব বেশি না ছড়ায়, সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা। এটা আপনার যেসব ফ্যাক্টরি খুলবে সেখানে যেরকম প্রয়োজন, মানুষের দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রেও সেরকম একটা অবস্থা রাখতে হবে। হাটে বাজারে যাওয়া কিংবা অফিসে যাওয়া, প্রত্যেক জায়গায় প্রত্যেকের সতর্ক থাকতে হবে। তো এটা করে যদি প্রোডাকশন গুলিকেও সচল করা যায় তাহলে ইকোনমি ঘুরে দাঁড়াতে পারে। সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন মনে করেন এয়ারলাইন্স, তারপরে হোটেল রেস্টুরেন্ট, এইগুলি, পর্যটন, এইগুলি ঘুরে দাঁড়াতে সময় লাগবে। রাহেল আহমেদ সাহেবও বলেছেন যে এখনো পর্যন্ত কিন্তু কোনো হোটেল রেস্টুরেন্ট খুলছে না, কারণ কয়েকটা আপনার গত রমজানের মধ্যে খুলে তারা খুব বিস্তর লস করেছে। সেসব কারণে তারা ভালো করে না দেখে কিন্তু কেউ হোটেল রেস্টুরেন্ট খুলবে না, এখানে বহু লোক বেকার। কাজেই এদের কোথায় তাদের অল্টারনেট এমপ্লয়মেন্ট অপরচুনিটিস আছে সেটিও খুঁজে বের করতে হবে। অনেকে নিজেরাই চেষ্টা করছে, এমনও আমরা দেখি এই যে ভ্যানে করে যারা সবজি বিক্রি করে এদের অনেককেই নতুন দেখা যাচ্ছে, এবং তারা অনেকেই বলে যে আমি গাড়ি চালাইতাম। আমি তো কয়েকজনের সাথে কথা বলে দেখছি, ওরা বললো যে আমি উবার চালাতাম। আবার কেউ বললো যে আমি এই যে কাপড় বিক্রি করতাম। এরকম বিভিন্ন পেশা থেকে তারা বিভিন্ন জায়গায় চলে আসছে। যে করেই হোক, কৃষিক্ষেত্রে হোক কিংবা অন্যান্য সেক্টরে হোক, ইনফরমাল ফরমাল যে কোনো সেক্টরে হোক, তাদেরকে কিন্তু এমপ্লয় করতে হবে। আর যারা কাজ পাবে না, হতদরিদ্র হয়ে গেছে, তাদেরকে আপনার দিতে হবে। সরকারের যে টাকাটা আছে, যেটাকে অনুদান হিসাবে সরকার ডিক্লেয়ার করেছে, সেটি দিতে হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল আমাদের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা প্রত্যেকের সততার দিকে খেয়াল রাখতে হবে, যে প্রথমে ইকোনমিটাকে বাঁচিয়ে রাখতে হবে কয়েক মাস, কমপক্ষে আগামী 6 মাস 1 বছর ইকোনমিটাকে রানিং অবস্থায় রাখতে হবে, যাতে বসে না পড়ে, যাতে মানুষ অনাহারে মারা না যায়। তো সেই জন্য আমি যেটি বলবো যে রেভিনিউ কালেকশনের জন্য যদিও চেষ্টা হচ্ছে, আস্তে আস্তে আমদানি রপ্তানি বাড়ছে, সেখানে কিছু রেভিনিউ আসছে। ট্যাক্সের ক্ষেত্রেও এই যে এখন ট্যাক্স রিটার্ন সাবমিশনের সময় আসছে, কর্পোরেট ট্যাক্স, তারপরে আপনার পার্সোনাল ইনকাম ট্যাক্স কিছু আসবে। আর ভ্যাটের ক্ষেত্রে দোকানপাট খুললে, বিশেষ করে বড় বড় যেসব আছে, ব্রিটিশ আমেরিকান টোবাকো বলেন, গ্রামীণ ফোন, এগুলির কাছ থেকে ভ্যাট বা ট্যাক্স এগুলি পাওয়া যাবে। তো সেইভাবে এগিয়ে গেলে মোটামুটি সকলেরই একটা চেষ্টা থাকতে হবে, অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য সকলের একটা চেষ্টা থাকতে হবে। তো এই পর্যন্ত আমি বলছি। থ্যাংক ইউ মোশাররফ ভাই, আপনি অনেক সুন্দর করে বলেছেন, আপনি অভিজ্ঞতা লব্ধ বহু বিষয়ের আপনি অবতারণ করেছেন। আমি একটু মোয়াজ্জেম ভাইয়ের কাছে ফিরতে চাই, ডক্টর গোলাম মোয়াজ্জেম। এখন আমাদের আভ্যন্তরীণ সেক্টর, বিশেষ করে আমাদের যেহেতু এক্সপোর্ট সেক্টর অনেক বেশি সংকুচিত হয়ে গেছে, সেই প্রেক্ষাপটে আমাদের খুব বেশি মনোনিবেশ করতে হবে আমাদের আভ্যন্তরীণ সেক্টরে। একটু আগে রাহেল আহমেদ সাহেব যুক্ত করেছিলেন যে বিশেষ করে আমাদের এসএমই থেকে শুরু করে আমাদের এগ্রিকালচার এবং অন্যান্য খাতে কিভাবে প্রোডাক্টিভিটি আরো বাড়ানো যায়, বিশেষ করে হাই আইল ভ্যারাইটি, সেটার উপরে যুক্ত করা যায়। আপনি একজন ইকোনমিস্ট হিসেবে এই বিষয়ে যদি আপনারা একটু যুক্ত করেন। ঠিক, আপনার একটু আনমিউট করতে হবে মোয়াজ্জেম ভাই, আপনার মাইকটা একটু আনমিউট করতে হবে। আমার কাছে যেটি মনে হয় যে কোভিড পরবর্তী সময়কালটিকে দুটো ভাগ করে বিবেচনা করা উচিত। একটি হলো
একটি জি ঝুঁকিপূর্ণ কাল রয়েছে। এই ঝুঁকিপূর্ণ কালে আসলে কোনো ব্যবসায়ীও আসলে এখন নতুন করে কোনো বিনিয়োগে যেতে চাইবেন না। তার কারণ হচ্ছে তিনি বিনিয়োগ করবেন কি, সেটা উৎপাদিত পণ্য বাজারজাত করে কিনবে কে, এই এই ঝুঁকিটি কিন্তু তার মাথায়ও কাজ করছে। আবার আমি যদি যেখান থেকে ঋণ নেবেন সেই ঋণদাতা প্রতিষ্ঠানগুলোও চিন্তা করবে যে টাকাটি নিয়ে আসলে উনি করবেন কি এখন। ফলে সেই দিক থেকে মাঝখানে একটা আপৎকালীন সময় আছে, যে সময়কালে ছোট ছোট আকারের উদ্যোক্তা, ছোট বিনিয়োগ, এগুলো আসলে আরো কিছু সময় লাগবে পূর্ণ দমে তারা ঋণ নিয়ে বা পূর্ণ দমে উৎপাদনে যাওয়া, এবং তাদের আগেরই জি যেহেতু ক্যাপাসিটি আন্ডার ইউটিলাইজড রয়েছে, ওই ক্যাপাসিটি গুলো আমি আসলে এখন প্রথমে ব্যবহার করতে চাইবে। সুতরাং সেই জায়গাটির দিকে ধীরে ধীরে যাওয়া, এটি হলো একটি দিক। দ্বিতীয় হলো যে ব্যাপকভাবে কর্মসংস্থানের জন্য এই সরি আগামী 6 মাসের মতো একটি আপৎকালীন সময়ে সরকারের একটা বড় রকমের কর্মসৃজন কর্মসূচি মাথায় নেওয়া উচিত। আমার কাছে মনে হয়েছে যে সেই সুযোগটি রয়েছে। আমি কয়েকটি উদাহরণ দিই, সেখান থেকে এইটি আপনি দেখতে পাবেন। এই যে শহর থেকে যারা কাজ হারাচ্ছেন, গ্রামে যাচ্ছেন, পেশা পরিবর্তন করছেন, বিভিন্ন জেলায় চলে যাচ্ছেন যারা, তাদেরকে ওই সংশ্লিষ্ট এলাকাতে কিভাবে কাজের সুযোগ করে দেওয়া যায়, আমি দুটো স্পেসিফিক উদাহরণ সরকারের কাছে দিতে চাই। একটি হলো বন্যা পরবর্তী সড়ক অবকাঠামো উন্নয়নের জন্য এই যে সারা দেশে যে 31টি জেলা এফেক্টেড হয়েছে, সেখানে ব্যাপকভাবে অবকাঠামো উন্নয়নের জন্য কার্যক্রম নেওয়া, এবং তার জন্য যদি রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট ঠিক করা, আইল ঠিক করা, জমির পাশের অবকাঠামো ঠিক করা, এই যে বিভিন্ন রকমের কার্যক্রম, সেখানে যদি কাজ সৃষ্টি করা যায়, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে কাজ গ্রামাঞ্চলেই সরকার দিতে পারবেন। এবং এই ধরনের কাজগুলো কিন্তু বিভিন্ন ধরনেরই লোকই করতে পারবে, একেবারে যারা জি আনস্কিল তারা থেকে শুরু করে এদের ম্যানেজমেন্ট, এদেরকে দেখভাল করা, আর একটু কিছুটা যারা পড়াশোনা জানা স্কিল, true, তারাও কিন্তু সেই কাজগুলোতে জড়িত হতে পারবে। সুতরাং আমার কাছে সরকারের কাছে অনুরোধ থাকবে যে এখনই বন্যা পরবর্তী গ্রামীণ অবকাঠামো বা সড়ক অবকাঠামো উন্নয়নের জন্য ব্যাপক ভিত্তিক একটি প্রকল্প নেয়া, এবং সেই প্রকল্পের ভিতরে গুরুত্ব দেওয়া হচ্ছে হলো যারা শহর ফেরত গ্রামে যাচ্ছে তাদেরকে প্রাধিকার দেওয়া, এবং যারা গ্রামে রয়েছেন তাদেরকেও সেখানে কাজের সুযোগের জন্য প্রাধিকার দেয়া। তাহলে আপনি এই আপৎকালীন 6 মাস সময়কালে এদের কাজের একটা বড় সুযোগ সৃষ্টি করতে পারবেন। এটি হলো একটি সাজেশন। দ্বিতীয় সাজেশন হলো, সরকারের রাজনৈতিক একটি অঙ্গীকার আছে নির্বাচনী, সেটি হলো আমার জি গ্রাম আমার শহর। জি আপনারা সকলেই জানেন মাননীয় প্রধানমন্ত্রী এবার নির্বাচনের সময় এটি ইস্তেহারে খুব জি বড় করে বলেছিলেন। এটির আলোকে সারা দেশের যদি গ্রামগুলোকে শহরে উন্নীত করার উদ্দেশ্যে একটি নির্দিষ্ট এলিমেন্ট, যদি একটি নির্দিষ্ট কার্যক্রম যদি সারা দেশে যদি নেওয়া হয়, সেটি কি? সেটি হলো ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন। যে শহরে গ্রামের ভিতরে উপজেলা পর্যায়ে যত ধরনের ড্রেনেজ সিস্টেম রয়েছে, যেটি শহরের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বলা হয়ে থাকে, সেই উন্নয়নের অংশ হিসেবে ড্রেনেজ ব্যবস্থা, সোয়ারেজ সিস্টেম উন্নয়ন করার জন্য যদি সারা দেশে যদি প্রকল্প গ্রহণ করা হয়, তাহলে সেখানে কিন্তু ব্যাপকভাবে কাজের সুযোগ সৃষ্টি করা যাবে। সুতরাং বেসরকারি পর্যায়ে তো উদ্যোক্তারা কাজের সুযোগের জন্য চেষ্টা করবেনই, কিন্তু আমি যেটা বলছি যে মাঝখানে একটা আপৎকালীন সময় যাবে যেখানে যথেষ্ট মাত্রায় কাজের সুযোগ হবে না, তখন আসলে এই ধরনের জায়গাগুলোতে তাদেরকে কাজের সুযোগ সৃষ্টি করে দেয়া। এটা হলো দুটো দিক। আর তৃতীয় হলো, আমার ধারণা কোভিড এর কারণে একটা নতুন উপলব্ধিও কিন্তু ব্যবসা বাণিজ্যের হয়েছে, ব্যাংকারদের তো হয়েছেই। তারা কিন্তু জি অলরেডি কস্ট কাটিং এ যাচ্ছেন, তারা লোকবল সংকুচিত করতে চাচ্ছেন, এবং তারা মনে করছেন যে ইফিসিয়েন্সি লেড একটা ইনিশিয়েটিভে তাদের অপারেশনে তারা যেতে চান। এটি কিন্তু শুধু ব্যবসায়ীদের উপলব্ধি না, এই উপলব্ধিটা একেবারে নিচে পর্যন্ত সকল ব্যবসা পর্যায়ে সকলেই কিন্তু এই নতুন উপলব্ধিতে যাচ্ছেন। আগামীতে 3 জনের জায়গায় 2 জনকে দিয়ে কাজ করানো যায় কিনা, 2 জন থাকলে 1 জনকে দিয়ে কাজ করানো যায় কিনা, কাজের একটা অংশ অনলাইনে করা যায় কিনা, অথবা কোনো একটা সিস্টেম আইটি বেসড সাপোর্টের মাধ্যমে করে নেওয়া যায় কিনা, এরকম কিন্তু নতুন উপলব্ধি হবে। ফলে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আগে যথেষ্ট মাত্রায় লোকবল নিয়ে চলেছে, আমার ধারণা কোভিড পরবর্তী সময়কালে এত লোকবলের চাহিদা, এত লোকবল কিন্তু এই জায়গাগুলোতে হয়তো কাজ পাবেন না। সেটি কিন্তু একটা নতুন উপলব্ধি। এবং আরেকটা যেটা আগে বলেছিলাম যে কোভিড এর সংক্রমণটা যেহেতু আরো প্রায় 1 বছরাধিকাল থাকবে, ফলে বিভিন্ন রকমের সেবা প্রতিষ্ঠানগুলো যেগুলো, সেগুলোর কিন্তু এত ব্যাপকভাবে, যেটা উত্তরার রাস্তার কথা বর্ণনা করছিলেন রাহেল আহমেদ সাহেব, যে প্রচুর কফি শপও কিন্তু আপনি এত দেখতে পাবেন না। কফি শপ হবে,
কিন্তু দেখা যাবে যে দূরত্ব বজায় রেখে অল্প কিছু চেয়ার দিয়ে অল্প কিছু, সুতরাং সব প্রতিষ্ঠানগুলো এখন সংকুচিত হয়ে যাবে, সংখ্যা কমে যাবে এবং সেই তার মাধ্যমে কিন্তু অপরচুনিটিও কিছুটা কমে যাবে বেসরকারি খাতে। সুতরাং সেদিক থেকে একটা আপৎকালীন সময়ের জন্য সরকারের কার্যক্রম নেয়া, এটি আমার মনে হয় যে একটি বড় দিক। সেটি আরেকটি হলো যে পেশা পরিবর্তন করছেন অনেকে, পেশা পরিবর্তনের এই জায়গাটিতে সুযোগ করে দেয়া এবং যতটা ইনফরমাল সেক্টরে যাচ্ছে তারা, এই আলোচনাটা আগেও হয়েছে যে আইটির কিছু ডিমান্ড বাড়ছে, আইটি বেসড বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসে যুক্ত হতে পারেন কিনা মানুষ, তাহলে আইটি বেসড ট্রেনিং দেওয়া যায় কিনা, অনলাইন ভিত্তিক আইটি ট্রেনিং এর ব্যবস্থা করা যায় কিনা, অথবা এখন অনেক বেশি মার্কেট এই মানুষের বাড়িতে পৌঁছে দেওয়ার যে সার্ভিসগুলো, ডোর স্টেপ যে সার্ভিসগুলো, সেগুলোর ডিমান্ড তৈরি হচ্ছে, সেই ধরনের কোনো সার্ভিসের জন্য কোনো কিছু করা যায় কিনা, সেটির জন্য কিছু চিন্তা করা। হেলথ সেক্টরে কিন্তু আগামীতে কাজের সুযোগ তৈরি হবে, আমরা কিন্তু এখনই দেখতে পাচ্ছি এবং এই চাহিদাটা কিন্তু অব্যাহত থাকবে। সুতরাং হেলথ সাপ্লাই চেইনে একেবারে মানে কম শিক্ষিত থেকে শুরু করে উচ্চ শিক্ষিত পর্যন্ত বিভিন্ন পেশার দক্ষতার মানুষের কিন্তু আগামীতে বড় চাহিদা তৈরি হবে বলে আমাদের মনে হয়। সুতরাং সেই জায়গাগুলোতে যদি বেসরকারি খাত এগিয়ে আসে বিভিন্ন সার্ভিস ডেলিভারির জন্য, তার জন্য ট্রেনিং যদি এখনই দেওয়া শুরু হয়, আমি শুধু নার্সিং বলছি না, নার্স বা ডাক্তার বলছি না, তার বাইরেও কিন্তু অন্য অনেক ধরনের সার্ভিসের কিন্তু প্রয়োজন হবে। সেটি শুধু কোভিড এর জন্য না, কোভিড পরবর্তী কালেও কিন্তু আমার ধারণা যে এই টেম্পোটা বা কোভিডের এই সংক্রমণ যেহেতু আরো বছরাধিক কালের উপরে থাকবে, সুতরাং এই সময়কালে স্বাস্থ্য খাতেও কিন্তু কাজের সুযোগ সৃষ্টি হবে। সুতরাং সেইগুলোকে কতটা বেসরকারি খাত নিতে পারে, কতটা সরকার এই ধরনের কার্যক্রমে বেসরকারি খাতকে সহায়তা দিতে পারে, এবং সেই জায়গাটিতে ব্যাংকেরও একটা ভূমিকা রয়েছে। আর শেষ করছি, আমি যেহেতু সময় পাবো না জানি, একটা কথা বলে শেষ করছি, একটু প্রভোকেটিং হবে। এই ব্যাংকার যেহেতু একজন আছেন, তাকে আমি এই প্রভোকেটিং এই সাজেশনটা দিতে চাই। আমাদের এই সময়কালটি ব্যাংকিং খাতের জন্য একটা টেস্ট কেস। আমরা দেখব যে এই সময়কালে কোন কোন ব্যাংক টিকে থাকেন, যারা টিকে থাকবেন তারাই আসলে সময়ের বিচারে টিকে থাকবেন। এবং আমরা চাইবো কোভিড পরবর্তী সময়কালে সরকার যেন আবার আগ বাড়িয়ে ক্যাপিটাল ফাইন্যান্সিং এ যেন না যান, এবং এই সময়কালটির ভিত্তিতে বিবেচনা করে আগামীতে প্রয়োজন বোধে ব্যাংকিং খাতে মার্জার, অ্যাকুইজিশন, ডিলিকুইডেশন এই ধরনের পদক্ষেপে যাবার বাস্তবতাকে মেনে নিতে হবে। আমরা মনে হয় যে সেইটির একটি টেস্ট কেস এই সময়কালটিকে আমরা ব্যবহার করতে পারি। সরকার যেন এই ধরনের তোষণের মধ্যে গিয়ে এইগুলোকে যেন টিকিয়ে রাখার না চেষ্টা করেন। আমাদের এই 61টা ব্যাংক দরকার নেই। ভারতের মতো দেশে আমাদের 17 গুণ বড় দেশ, তার 28টি মাত্র ব্যাংক, আর আমাদের হচ্ছে এত ছোট একটি দেশ, তার 61টি ব্যাংক। এই কোভিড এর ভিতরেও দুটো প্রতিষ্ঠানকে নতুন করে আবার লাইসেন্স দেওয়া হয়েছে। সুতরাং আমাদের মাথায় খেলে না যে এরা আসলে কোথায় কি বিজনেস করবে। সুতরাং সবকিছু মিলে আমাদের কাছে মনে হয় যে ব্যাংকিং সেক্টরে একটা ভালো একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। তারা সময়োত্তীর্ণ ভাবে যারা বেরিয়ে আসবেন তারাই আসলে আগামীতে টিকে থাকবেন, এবং তাদের জন্য আগামীতে সরকারের ফ্যাসিলিটি থাকা উচিত। থ্যাংক ইউ ডক্টর গোলাম মোয়াজ্জেম, আপনি খুব পরিষ্কার করে কয়েকটি বিষয়ের অবতারণা করেছেন এবং সেটি আমার বিশ্বাস যে দর্শকরা এটি খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। এবং আপনি কয়েকটি প্রশ্ন আমাদের ব্যাংকার ম্যানেজিং ডিরেক্টর প্রাইম ব্যাংক তাকে ছুড়ে দিয়েছেন। বিশেষ করে ব্যাংকিং একটি বড় রকমের তাদের চ্যালেঞ্জ রয়েছে ব্যাংকারদের এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রির উপরে, এবং আপনি বলেছেন যে বাংলাদেশে 61 ব্যাংক দিয়েছে এবং নতুন করে আরো 2টি ব্যাংক দিয়েছে। সেই রকম অবস্থায় ব্যাংকিং ইন্ডাস্ট্রি, আমি একটু প্রশ্ন রাখতে চাই বিশেষ করে রাহেল আহমেদকে, তিনি একজন এমপ্লয়ার, সেই হিসেবে অনেক জব কাট হবে এই বিশেষ করে এই প্যান্ডেমিক সিচুয়েশনে। ইতিমধ্যে সম্মানিত বক্তারা অনেকেই বলেছেন যে অনেক জব কাট হবে, একটা ইমব্যালেন্স তৈরি হবে। সেই পর্যায়ে কি ধরনের রিমিডি থাকতে পারে? বিশেষ করে অনলাইনের কথা বলা হয়েছে, যে অনলাইন আইটি এগুলোতে কিভাবে স্কিলড হিউম্যান রিসোর্স তৈরি করা যায়, সেই বিষয়ে আপনি একটু বলবেন। এবং এই জব ক্রাইসিস এবং জব যে অনেকগুলো চলে যাবে, তারা কোন জায়গায় এমপ্লয়েড হবে, সেই বিষয়ে আপনি যদি একটু আপনার বক্তব্যে এগুলো উল্লেখ করেন। জি, থ্যাংক ইউ। মোয়াজ্জেম ভাইয়ের কথার কিউতেই জাস্ট ইয়ে করছি, সেটা হচ্ছে যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে ব্যাংকিং ব্যবস্থার জন্য এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং টাইম, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে জিনিসটা ভালো হচ্ছে সেটা শুধুমাত্র যে ব্যাংকের জন্য তা না, কাস্টমার্স বা কনজিউমার্সদের জন্য। সেটা হচ্ছে যে গত 4.5 মাসে আমরা যেটা দেখেছি যে গত 11 বছরের যে ডিজিটাল বিপ্লব বাংলাদেশে,
আর একটা বড় লিপ ফ্রগ কিন্তু আমরা হতে দেখেছি অ্যাটলিস্ট ব্যাংকিং অর ফাইন্যান্সিয়াল সেক্টরে। এই যে এনএফএস এর যে ব্যাপক চাহিদা, ইন্টারনেট ব্যাংকিং, আমি একদম বেসিক জিনিস একটা বলছি যে আমাদের অনেকেরই মেজরিটি অফ দ্য ব্যাংকস এর আমাদের ইন্টারনেট ব্যাংকিং আছে বা ছিল অনেক বছর ধরে, কিন্তু আমরা দেখেছি যে কাস্টমাররা ওয়ার নট ইউজ টু ইট, কাস্টমাইজেশনটা অত বেশি মাত্রায় ছিল না। এখন কিন্তু দে আর ভেরি মাচ মানে প্রোন আর ঝুঁকে পড়েছেন গত 4.5 মাসে এই সামাজিক দূরত্ব বজায় রাখবার জন্য হোক অথবা ব্রাঞ্চে গিয়ে ব্যাংকিং না করবার জন্য হোক, এইটার চাহিদা ক্রমান্বয়ে বাড়বে। এবং ব্যাংকগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমাদের, সেটা হচ্ছে আমাদের অপারেশনাল এফিসিয়েন্সিকে অনেকখানি বেটার করতে হবে। বিকজ শুধুমাত্র কোভিড না, ফেব্রুয়ারি মাসে যখন কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা এসেছিল যে 9% লেন্ডিং রেটের ক্যাপ আছে, তখন থেকেই কিন্তু আমাদের পরিকল্পনা শুরু হয়ে গেছে যে আমাকে তো অপারেশনাল এক্সপেন্স কমাতে হবে, এবং অপারেশনাল এক্সপেন্স কমানোর জন্য আমাকে এফিসিয়েন্সি বাড়াতে হবে। এখন আমরা অনেক বিতর্ক করতে পারি, অনেক যুক্তিতর্ক করতে পারি যে একটা এসএমই লোন বা একটা রিটেল লোন, সেটা অ্যাকুইজিশন এবং মেইনটেনেন্স কস্ট কি বাংলাদেশের পার্সপেক্টিভে 9% করা সম্ভব কিনা, দ্যাটস আ ডিফারেন্ট আসপেক্ট অল টুগেদার। বাট আমরা যখন জানি যে হ্যাঁ আমার কেন্দ্রীয় ব্যাংক আমাকে বলেছে আমি 9%-এর বেশি যেতে পারবো না, আমাকে কিন্তু আমার তলার দিকটাকে গোছাতে হবে, আমাকে আমার অপারেশনাল এফিসিয়েন্সি এবং এক্সপেন্সটাকে ম্যানেজ করতে হবে। তো সেইটা করবার জন্য আমাদের ডিজিটাইজেশনের কোনো বিকল্প নেই, এবং এই ডিজিটাইজেশনের উপরে অনেকদিন ধরেই কাজ চলছে, অনেকে একটু এগিয়ে আছেন, কেউ একটু পিছিয়ে আছেন। একেবারে মোয়াজ্জেম ভাই যে কথাটা বলেছেন যে ব্যাংকরা কে টিকে থাকবে অথবা কে পুরোধা হবে, সেইটি নির্ণয় করবার ক্ষেত্রে এই ডিজিটাইজেশন উইল প্লে আ মেজর রোল। এবং আমাদের অপারেশনাল এফিসিয়েন্সি থেকে শুরু করে আমার বিজনেস প্রসেস এবং অপারেটিং মডেলের যে একটা আমূল পরিবর্তন দরকার হবে, সেইটা গোয়িং ফরওয়ার্ড উইল ডিসাইড দ্য ব্যাংকস হু উইল বি স্টেইং পুট অর নট, বিকজ ইট উইল বি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ট্রাস্টের একটা বড় জায়গা আছে, একটা ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের আছে, সেইটার ক্ষেত্রেও কিন্তু এখন একটা বড় ধরনের, আমি একটু আগে বলেছি যে আমরা দেখছি যে কাস্টমাররা কিন্তু ঝুঁকি নেওয়ার আগে চিন্তা করছেন আমি টাকাটা কোথায় রাখছি, সেখানে আমি নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারবো কিনা। সো ওই ট্রাস্ট অ্যান্ড দি ইনফ্রাস্ট্রাকচারাল যে রিফরমেশন, অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার নট অনলি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, ইটস পিপল, প্রসেস অ্যান্ড দি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, পুরোটার সংমিশ্রণ। এবং এই পুরো জায়গাতে একটা আমূল পরিবর্তন যে যত তাড়াতাড়ি করতে পারবে, যে যত বেশি ফরওয়ার্ড লুকিং হয়ে কাজটা করতে পারবে, সে এগিয়ে থাকবে। আর সামগ্রিকভাবে যে পেশা পরিবর্তন হচ্ছে, আমাদের ডাইভার্সিফিকেশনের দরকার আছে, এগুলো তো ধরেন মোয়াজ্জেম ভাই অনেক সুন্দর করে বলেছেন, মোশাররফ স্যারও অনেক সুন্দর করে অলরেডি বলেছেন, এই ব্যাপারে অ্যাড করবার তেমন কিছু নেই। বাট অবশ্যই এই ক্ষেত্রে আমাদের সবার একটা সম্মিলিত ঐক্যমতের এবং সম্মিলিত প্রচেষ্টার একটা কাজ করতে হবে। এখানে কেউ, আমরা যদি শুধু সরকারের দিকে তাকিয়ে থাকি তাহলেও হবে না, প্রাইভেট সেক্টরকেও এখানে অনেকখানি ভূমিকা পালন করবার আছে। বিকজ সরকার সার্টেন জিনিস ফ্যাসিলিটেট করতে পারে, তারপরে কিন্তু আমাকে এগিয়ে যেতে হবে। এখন স্টেটের রেসপন্সিবিলিটি, স্টেট উইল গো বাই ইট, ওনারা ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়েছেন। এখন ওই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমাদেরকে জনশক্তিকে কিন্তু মাথায় নিতে হবে যে আমি আর ডাক্তার ইঞ্জিনিয়ার হব না, আমি আর ব্যাংকার হব না, আমি এখন আউটসোর্সিং কল সেন্টারে কাজ করব, এটা একটা বড় ক্যারিয়ার হতে পারে। দক্ষিণ ভারতে এটা একটা বড় ভালো পেশা। দক্ষিণ ভারতে বিয়ে করতে গেলে জিজ্ঞেস করে না এখন যে তুমি ডাক্তার না ইঞ্জিনিয়ার, যদি বলে আমি কল সেন্টারে কাজ করি, দে টেক হিম অর হার অ্যাজ আ গুড পাত্র অথবা পাত্রী বিয়ের জন্য। আমাদেরকে সকাল চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে আমাদের এই নতুন নতুন পেশাগুলোকে আঁকড়ে ধরতে হবে। অনেক বড় অপার সম্ভাবনা ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে, আইসিটি সেক্টরে, এক্সপোর্টের ক্ষেত্রে এখানে অনেক অপার সম্ভাবনা আছে। এই জায়গাটাতে অনেক বেশি মনোযোগী হলে আমরা হয়তো এই যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনে যে পিছিয়ে ছিলাম, সেটা অনেক র্যাপিডলি আমরা কভার আপ করতে পারবো। থ্যাংক ইউ মিস্টার রাহেল আহমেদ। আমি এখন একটু মিস্টার সরি মাসুদ ভাই, আমি একটু আমার একটা এনগেজমেন্ট আছে, থ্যাংক ইউ অনুমতি নিয়ে আই উইল বেগ আ লিভ। থ্যাংক ইউ রাহেল ভাই, থ্যাংক ইউ সো মাচ স্যার, আসসালামু আলাইকুম, দোয়া করবেন। জি থ্যাংক ইউ। আমি একটু মোশাররফ ভাইয়ের কাছে ফিরতে চাই, একটু আনমিউট করতে হবে মাইক্রোফোনটা মোশাররফ ভাইয়ের। আমরা বিশেষভাবে এফডিআই নিয়ে কাজ করি, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে।
আপনি সম্প্রতি নিযুক্ত হয়েছেন জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে। সেই জন্য আমাদের দেশের ইকোনমির উপরে যে চাপ, সেটির জন্য যদি আমরা ট্যাকেল করতে চাই, তাহলে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এই সময় অ্যাট্রাক্ট করা সরকারের একটি, আমি বলবো যে প্রাইমারি ইস্যু হবে। সেই প্রেক্ষাপটে আমি আপনার কাছে জানতে চাইবো যে এই বিষয়ে আপনি একজন রাষ্ট্রদূত হিসেবে আপনি কি করবেন এবং আপনার কি সাজেশন রয়েছে আমাদের জন্য। জি, প্রথমেই যদি জার্মানির এফডিআই এর কথা বলি, তাহলে ইউরোপের দেশগুলিতে মোটামুটি জার্মানির জি, আমাদের দেশে পার্টিসিপেশন, এফডিআই পার্টিসিপেশন বেটার, এবং আরো কিছু জায়গা আছে যেসব জায়গায় তাদেরকে অ্যাট্রাক্ট করা যেতে পারে। আমি ইনশাল্লাহ ওই জায়গায় যাওয়ার পরে হয়তো ওই যে এই পসিবিলিটি গুলি, এই এভিনিউ গুলি আপনার জি, ইয়ে করার চেষ্টা করি, নিয়ে আসা। এটি একটি বিষয়। আর জি, সার্বিকভাবে জি, আপনি লক্ষ্য করবেন যে আমাদের ইকোনমিক জোন গুলি আছে, তারপরে এই প্রাইভেট সেক্টরেও যেসব ইয়ে আছে, সেই সব জায়গায় ওই চাইনিজ কিছু ইনভেস্টমেন্ট আসছে এবং এটার ভালো কিছু সম্ভাবনা রিলোকেট আছে। হচ্ছে। জি, জি, সেগুলো আমরা কিভাবে attract করব? জি, একটা চাইনিজ ইনভেস্টমেন্ট, এগুলি ঠিক রিলোকেশন না, এরা সরাসরি এখানে ইনভেস্ট করবে। আর এরা দুইটা কারণে করবে। একটা হলো যে আমাদের দেশ একটা বড় মার্কেট, এখানে ভালো ব্যবসা হবে, কারণ তারা ওই কস্ট সেভিং একটা তাদের ইয়ে মানে টেকনিক তারা জানে সেই হিসাবে। আর আমাদের দেশেরও র মেটেরিয়াল, বিশেষ করে লেবার এবং অন্যান্য এগুলি সস্তা, সেই হিসাবে তারা এখানে আসছে। একইভাবে আমরা যদি জাপানিজ ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে পারি, বিশেষ জি, করে যারা ওই চায়না থেকে বিভিন্ন দেশে রিলোকেশন হচ্ছে। জি, রিলোকেট করবে, তাদের যদি আমরা ধরতে পারি তাহলে সেটা খুব ভালো। সরকার ইতিমধ্যে এই বিষয়টা শুরু করেছে, আমি জি, যতটুকু জানতে পেরেছি যে জাপানের সাথে কথাবার্তা হচ্ছে। জি, ইউএস আমেরিকা অবশ্য তাদের যেসব রিলোকেট করবে এই চায়না থেকে, সেগুলির বেশিরভাগই ইন্দোনেশিয়ায় নিয়ে যাচ্ছে বা অন্য কোথাও যাবে। আমাদের দেশে আসবে কিনা আমি ঠিক শিওর না। তবে আমাদের দেশে নরমাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, বিশেষ করে যদিও স্যাচুরেটেড আপনার বিদ্যুৎ সেক্টর, তারপরেও এখনো আসছে বিদ্যুতে। তো জ্বালানি বিদ্যুৎ ছাড়াও আপনার অন্যান্য যে কোনো জায়গায়, বিশেষ করে আপনার এখন কিছু কিছু সার্ভিস সেক্টরও আছে যেগুলিতে জি, আমরা ওদেরকে অ্যাট্রাক্ট করতে পারি। তো সেই হিসাবে আমি মনে করব যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য আমাদের যে বিডা, তারপরে এনবিআর, জি, ইকোনমিক জোন অথরিটি, জি, এর এর খুব চেষ্টা করা দরকার। বিশেষ করে এনবিআর যে সুযোগ সুবিধাগুলি অলরেডি দিয়ে রেখেছে, ট্যাক্স এবং কাস্টম ডিউটি বেনিফিট, এগুলির ব্যাপক প্রচার করা দরকার। কারণ এগুলি অনেক সময়ই দেখা যায় যে অনেকে জানে না। তো এইগুলির ব্যাপক প্রচার করা, বিশেষ করে শোকেসিং আমাদের যে ইয়েস, শোকেস বাংলাদেশ। জি, বোধহয় সাউন্ড বোধহয় একটু সমস্যা করছে। আমি এখন একটু মোয়াজ্জেম ভাইয়ের কাছে ফিরতে চাই, ডক্টর গোলাম মোয়াজ্জেম। একটু আগে আমি যে প্রশ্নটি রেখেছিলাম এফডিআই, সেক্ষেত্রে যেটি হয় যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে যারা বাংলাদেশে ইনভেস্ট করবে তারা কয়েকটি বিষয়ে তারা লক্ষ্য রাখতে চায় বা কেয়ার করতে চায়। বিশেষ করে সিকিউরিটি যে প্রাইমারি ইস্যু, এবং তারা সেই টাকাটা নিয়ে যেতে পারবে কিনা, এবং বিশেষ করে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে যে ওয়ান স্টপ সার্ভিস, আমরা সবসময় বলে থাকি যে একটা স্টপের মধ্যে তারা যেন সব সার্ভিস পায়। সেই প্রেক্ষাপটে যদি ডক্টর গোলাম মোয়াজ্জেম আপনি যদি একটু রেসপন্ড করেন। জি, দেখুন, এক একটা দেশের বিনিয়োগকারীদের এক এক খাতে বিনিয়োগের আকর্ষণ থাকে, এবং এখানে আপনি জার্মানি নিয়ে আলাপ করছিলেন। আপনি জি, কথা বলতে বলতে আমি একটু ডাটা দেখছিলাম। বাংলাদেশে জার্মানির বিদেশি বিনিয়োগ আসলে খুবই কম। তার একটা যথার্থ কারণ রয়েছে। তার কারণ হলো যে জার্মানি মূলত আসলে হাইলি ক্যাপিটাল ইন্টেন্সিভ যে ধরনের হাইটেক ইন্ডাস্ট্রি,
তাদের আসলে সেই ধরনের ইন্ডাস্ট্রি খুব সাবস্টিকেটেড ইন্ডাস্ট্রিতে তারা বিনিয়োগ করে থাকে এবং তার জন্য তাদের সে ধরনের স্কিল বেস, সে ধরনের মানব সম্পদ দরকার হয় এবং তার জন্য আবার আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টির প্রোটেকশন দরকার হয়। এই তিনটির কোনোটি আসলে আমাদের দেবার এই মুহূর্তে সেই অর্থে খুব বড় সক্ষমতা নেই। আমাদের এখানে এখন যে ধরনের বিনিয়োগগুলো আসছে সেটা হলো মূলত লেবার ইন্টেন্সিভ, লো স্কিল যে ধরনের বিনিয়োগগুলো, এবং যার জন্য আমাদের এখানে হিউম্যান রিসোর্স রেডি আছে, সুতরাং তারাই এখানে আসছেন। ফলে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ডেফিনেটলি যে কোনো ধরনের ইন্ডাস্ট্রির জন্যই সেটা প্রথম গুরুত্বপূর্ণ, যে কি পরিমাণ রিটার্ন আসবে তার বিনিয়োগ থেকে এবং কি পরিমাণ ঝুঁকি নিতে হবে। কিন্তু তার আগে তার একজন বিনিয়োগকারীর বিবেচনায় যেটি থাকে যে তিনি ব্যবসা করবার জন্য সাপ্লাই চেইন রিলেটেড যে ধরনের অবকাঠামো তার দরকার, সেটা র ম্যাটেরিয়াল হোক, ইন্টারমিডিয়েট প্রোডাক্টস হোক, হিউম্যান রিসোর্স হোক, তার ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রোটেকশন হোক, এই সব কিছু আসলে সেখানে পাওয়া যাবে কিনা। তো সেই জায়গাটি থেকে আমরা জার্মান বিনিয়োগকে, বড় আকারের বিনিয়োগকে আকৃষ্ট করবার জন্য এখনো পুরোপুরি প্রস্তুত না। কিন্তু আমরা জার্মানিতে কিন্তু প্রচুর ফ্যামিলি বেস ছোট ইনভেস্টমেন্ট আছে, ছোট ছোট বিভিন্ন ধরনের লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওরা করে থাকে। আমরা যদি বাংলাদেশে ওই ধরনের লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিকেও যদি অ্যাট্রাক্ট করতে পারি, এবং বাংলাদেশের কাছেই যেহেতু চীন রয়েছে, এদিকে ভারত রয়েছে, থাইল্যান্ড একটি বড় ম্যানুফ্যাকচারিং হাব দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে, এবং চীন হচ্ছে পূর্ব এশিয়ার ভিতরে এবং বিশ্বের ভিতরে বড় ইঞ্জিনিয়ারিং হাব। সুতরাং সেটির জন্য যদি আমরা এখানে পার্টস, কম্পোনেন্টস এগুলো তৈরির জন্য যদি আমরা ছোট ছোট জার্মান কোম্পানিকে যদি এখানে অ্যাট্রাক্ট করতে পারি, তাহলে সেটাও আমাদের জন্য একটা বড় প্রাপ্তি হবে আমাদের জন্য। আমি এই কারণে এই কথাগুলো বললাম, জার্মানি কিন্তু বিগত এক দশকে বাংলাদেশের ব্যাপারে যথেষ্ট তার আগ্রহ বাড়িয়েছে। বাংলাদেশে এখন তারা মানব সম্পদ তৈরিতে গুরুত্ব দিচ্ছে, বাংলাদেশের শ্রমিকদের রাইটস ইমপ্রুভমেন্টের জন্য তারা গুরুত্ব দিচ্ছে, টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্টের জন্য তারা কাজ করছে সরকারের সঙ্গে। সুতরাং এগুলো খুব একটা ইতিবাচক দিক যেটা আমাদের জন্য এখানে কাজে লাগতে পারে। আমরা যেটি চাইতে পারি যে জার্মান যৌথ বিনিয়োগ যদি এখানে আরো আসে, তাহলে তার মাধ্যমেও আমরা এখানে আসতে পারি। অথবা ছোট আকারের যেগুলো বলছিলাম, যে স্মল স্কেল যেগুলো লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস যারা করে, পার্টস, কম্পোনেন্টস, বিভিন্ন মেশিনারিজ যেগুলো তৈরি হয়, সেগুলোর ইন্ডাস্ট্রিরাও যদি এখানে আসে, তাহলেও আমরা খুশি হব। তাদের মাধ্যমেও আমরা এখানে একটা আমাদের পরিচিতি করাতে পারবো। মোট কথা, বাংলাদেশের আসলে আপনি যে নিজে যে ব্র্যান্ডিং এর কাজ করে থাকেন, ব্র্যান্ডিং এর একটা পরিবর্তন দরকার আমাদের। বাংলাদেশের গ্লোবালি একটা ব্র্যান্ডিং রয়েছে, আমরা কাপড় বানাই, এই কাপড় বানানোর কাজটা খুবই ভালো, কিন্তু কাপড় বানানো মানে হলো এখানে সেলাইয়ের উপরে বেশি কিছু জানে না এখানকার লোকজন, অথবা এখানে আসলে হাই স্কিল কাজ করার মতো ওইরকম ক্যাপাসিটি নেই, এমনকি হাই স্কিল ইনফ্রাস্ট্রাকচারও নেই। সেই ধরনের একটা জায়গাতে যদি যেতে হয়, তাহলে কাপড় বানানোর ইমেজের পাশাপাশি আমরা যে অন্যান্য পণ্যেও যে ধীরে ধীরে আমাদের আপগ্রেডেশন হচ্ছে, আমরা যে মেশিনারিজ তৈরি করতে পারি, আমরা যে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট তৈরি করতে পারি, ওরকম একটা ব্র্যান্ডিং ইমেজ আমাদের বিশ্বব্যাপী পৌঁছাতে হবে। তো সেটার জন্য আমার কাছে মনে হয় যে জার্মানি খুব ভালো একটি দেশ হতে পারে, যাদের সঙ্গে যদি আমরা যৌথভাবে এখানে যৌথ বিনিয়োগ প্রকল্প নিতে পারি, আমাদের কারিগরি দক্ষতা বাড়াতে পারি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি সিস্টেম ইমপ্রুভ করতে পারি, এবং এখানে যদি জার্মান যৌথ বিনিয়োগ আসে, তাহলে কিন্তু তার মাধ্যমে আমরা আমাদের ব্র্যান্ড ইমেজটাকে পরিবর্তন করতে পারবো। ট্রু। এখানে ডক্টর মজিম, আপনি নিশ্চয়ই জানেন যে বিশেষ করে আমাদের আরএমজি সেক্টরে আমরা যে প্রিভিলেজ গুলো দেই, অন্যান্য সেক্টরে কিন্তু এখন আমাদের যে সমস্ত ডিউটি ফ্রি, যেমন আমাদের ব্যাক টু ব্যাক যেগুলো হয়, ডিউটি ফ্রি অ্যাক্সেস হয়, অন্যান্য সেক্টরে কিন্তু সেগুলো এখনো আমরা ইন্ট্রোডিউস করতে পারিনি। ফলে আমরা অন্যান্য সেক্টরে ইনভেস্টমেন্ট কিন্তু অ্যাট্রাক্ট করতে পারছি না। সেখানে কিন্তু একটা বড় চ্যালেঞ্জেস রয়েছে আর কি। তো সেই বিষয়ে যদি আপনি একটু বলেন আর কি। হ্যাঁ, আমাদের কাছে মনে হয় যে সরকারেরও উচিত হবে ধীরে ধীরে এক কেন্দ্রিক সাপোর্ট ফ্যাসিলিটি বা ইনসেন্টিভ স্ট্রাকচার থেকে বেরিয়ে বহু খাত কেন্দ্রিক ইনসেন্টিভ স্ট্রাকচারে আস্তে আস্তে যাওয়া। অথবা বলতে পারেন, যেমন কিছুদিন আগে আমি পত্রিকায় পড়ছিলাম যে 68% সাপোর্টই ইনসেন্টিভই পেয়ে থাকে একটি খাত, মানে তৈরি পোশাক খাত, যত ধরনের ইনসেন্টিভ সরকার দিয়ে থাকে, আর বাকি 32% অন্যান্য সব খাত পেয়ে থাকে। আমার কাছে মনে হয় যে সময় এসেছে এই স্ট্রাকচারটিকে উপরটাকে নিচে করে দেওয়া, অর্থাৎ আগামী দিনে 32% পেতে পারবে তৈরি পোশাক খাত এবং বাকি 68% পাবে অন্যান্য খাত।
এবং Absolutely. এইভাবে যদি সাজানো যায় তাহলে কিন্তু অন্য খাতগুলো আমরা আমার ধারণা যে ধীরে ধীরে আসার সুযোগ হবে। এবং এটি আমি তৈরি পোশাককে ডিমোরালাইজ করছি না। আমাদের কাছে মনে হয় যে তৈরি পোশাক খাতে এখন যে সুবিধাগুলো দেয়া হয় তার অনেকগুলোই আসলে তাদের খুব একটা প্রয়োজন নেই, এবং এগুলোকে পরিবর্তন করার সুযোগ রয়েছে। যে সুবিধাগুলো দেওয়া হয় এগুলো আসলে এই টাকাটি এই খাতে অন্যভাবে বিনিয়োগ হওয়া দরকার। যেমন তাদেরকে টাকা দেওয়া হয় ব্যাকওয়ার্ড লিঙ্কেজ টেক্সটাইল ব্যবহার করার জন্য। আমার কাছে মনে হয় যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ টেক্সটাইলের জন্য এই 3% ক্যাশ ইনসেন্টিভ না দিয়ে এখানে 1% দিলেই চলতে পারে। বরঞ্চ এই বাকি টাকাটি বরঞ্চ ওই ধরনের প্রোডাক্ট উৎপাদনের, গার্মেন্ট প্রোডাক্ট উৎপাদনের জন্য দেওয়া যেতে পারে যেগুলো কিনা আমাদের এখানে ডাইভার্সিফাইড করবে। যেমন মনে করুন নন কটন সিনথেটিক প্রোডাক্ট, নন কটন পলিস্টার ধরনের প্রোডাক্ট, নন কটন আমাদের অন্য ম্যানমেড ফাইবার জাতীয় যে প্রোডাক্ট, ওই ধরনের ইন্ডাস্ট্রি যারা করবে, ওই ধরনের প্রোডাক্ট যারা এক্সপোর্ট করবে তাদেরকে আপনি স্বাভাবিক 1% উপরে আরো 2% আপনি ইনসেন্টিভ দেবেন। তাহলে কিন্তু দেখা যাবে যে ওই ধরনের ইন্ডাস্ট্রি করার আগ্রহ তৈরি হবে। ঢালাও ভাবে সকলের জন্য ইনসেন্টিভ দিলে দেখা যায় যে ওটা খুব একটা কাজে দেয় না। তো সরকার এবছর বাজেটে একটা ভালো উদ্যোগ নিয়েছেন যে ডাইভার্সিফাইড গার্মেন্ট প্রোডাক্টস কে ট্যাক্স হলিডে দেওয়া হয়েছে 7 বছরের জন্য। এটা একটি ভালো দিক, কিন্তু একই সাথে আমরা বলবো যে বিদ্যমান যে সুবিধা কাঠামো, এই বিদ্যমান সুবিধা কাঠামো ব্যাপকভাবে সংস্কারের দরকার রয়েছে। কেননা গার্মেন্টস এর মতো একটা ম্যাচিউর ইন্ডাস্ট্রিতে এত পরিমাণ আসলে সুবিধা দিয়ে খুব বেশি ইনক্রিমেন্টাল বেনিফিট আমরা এখান থেকে ইনসেন্টিভের জন্য হয়তো পাচ্ছি না। না দিলেও আসলে তারা রপ্তানি করবেন, না দিলেও তারা বাংলাদেশের জন্য টপ এক্সপোর্টার থাকবেন। সুতরাং সেই টাকাটি বরঞ্চ নতুন খাতগুলোকে দেওয়া দরকার। আমার মনে হয় বাংলাদেশে এরকম একটা ক্যাম্পেইন দরকার, নেক্সট 1 বিলিয়ন প্রোডাক্ট, নেক্সট $1 বিলিয়ন প্রোডাক্ট, এরকম 5টি টার্গেট করে আগানো। নেক্সট 1 বিলিয়ন 5 প্রোডাক্টস আমরা কি কি আগামী দিনে আনতে পারবো। সুতরাং সেটি আনার জন্য হোল সাপ্লাই চেইন ধরে কি কি ধরনের সুবিধা দেওয়া দরকার, শুধুমাত্র ওই শেষ জায়গাটিতে না, এক্সপোর্টের জায়গাটিতে না, একেবারে কাঁচামাল থেকে শুরু করে তার এক্সপোর্ট পর্যন্ত হোল সাপ্লাই চেইনে তার কি কি সুবিধা দেওয়া দরকার। এই সুবিধাটি তাকে 1-2 বছরের জন্য না, নির্দিষ্ট করে দেওয়া হবে যে এই সুবিধাটি 10 বছরের জন্য দেওয়া হবে, এবং এর ভিতরে 5 বছর পরে মূল্যায়ন হবে যে এই সাপোর্টটা কারা নিচ্ছে, নিয়ে এই খাতের রপ্তানি তারা বাড়াতে পারছে কিনা। এরকম ভাবে যদি পরিবর্তন করা হয়, সাপ্লাই চেইন ভিত্তিক যদি সুবিধাদি নিয়ে আসা হয়, তাহলে আমার ধারণা আমরা অন্যান্য খাতেও আমরা পরিবর্তন পাবো। এবং এই ক্ষেত্রে আরেকটা কথাও এখানে একটু বলে শেষ করছি, সেটা হলো যে আমাদের আগামী দিনের রপ্তানি কাঠামোতে শুধুমাত্র দেশীয় উদ্যোক্তা নির্ভর হলেই চলবে না। আমাদের এই আগামী দিনের রপ্তানি উন্নয়নে বিদেশি উদ্যোক্তাদেরকেও সমভাবে সুযোগ দিতে হবে। এটি গার্মেন্টস এর জন্য যেমন সত্য, গার্মেন্টস এর বাইরেও সত্য। মনে রাখা দরকার, আমরা অতীতেও দেখেছি যে আমাদের এখানে যখন প্রথম গার্মেন্টস এসেছিল তখন এখানে মূলত মার্চেন্ডাইজিং এর কাজগুলো করতো শ্রীলঙ্কান, হংকং এর ব্যবসায়ীরা, এমনকি পাকিস্তানের ব্যবসায়ীরাও এই কাজগুলো করতো। আমরা দ্রুত তাদের কাছ থেকে শিখে গেছি এবং তাদেরকে আমরা হটিয়ে দিয়েছি, এবং হটিয়ে দিয়ে আমরা ওই ব্যবসাটি এখন আমরাই করছি। সুতরাং আমাদের প্রাথমিকভাবে বিদেশি বিনিয়োগকারীদের যদি আনি আমরা, তাহলে আমাদের অভিজ্ঞতাটা সঞ্চয় হবে, প্রযুক্তিটা জানা হবে, দক্ষতাটা বৃদ্ধি হবে, তারপরে দেখা যাবে আমরা নিজেরাই সেই জায়গাটিতে অবস্থান করতে পারছি। সুতরাং শুরুর জায়গাটিকে উন্মুক্ত করে দেশি উদ্যোগের পাশাপাশি বিদেশি উদ্যোক্তাদেরও যদি সুযোগ দেওয়া হয় অন্যান্য খাতে এবং তৈরি পোশাক খাতেও বিভিন্ন ধরনের পণ্যে, তাহলে আগামী দিনে আমরা কিন্তু ওই খাতগুলোকেও উন্নয়নে আশাবাদী ভূমিকা পাবো। এবং আমার মনে হয় যে $1 বিলিয়ন নেক্সট 5 প্রোডাক্টস এর একটা ক্যাম্পেইন গ্লোবাল ব্র্যান্ডিং এও কিন্তু আমরা জড়িত করে এই ক্যাম্পেইনটি করতে পারি, এবং বিদেশি বিনিয়োগকে ওই সমস্ত খাতে কিন্তু আমরা আনতে পারি। মনে রাখবেন, আমাদের এখানে বলা হয়ে থাকে যে বিদেশি আমাদের এফডিআই নীতিমালা খুবই সহজ, কিন্তু বলা হয়ে থাকে ভারতের এফডিআই নীতিমালা খুব কঠিন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো ভারতে বাংলাদেশের চেয়ে এফডিআই যে থাকে 12 গুণের বেশি, আর আমাদের সবচেয়ে সহজতর এফডিআই নীতিমালার পরেও এখানে বিনিয়োগ আসে না। তার কারণ হলো আমরা কাগজে কলমে যা বলেছি, বাস্তবে আসলে আমরা তা পালন করি না। আমাদের ব্যবসায়ীরা বিদেশি বিনিয়োগকারীদের এখানে সুযোগ দিতে চান না। ব্যবসায়ীদেরও উদার হতে হবে। কম্পিটিশনে যদি তারা সুযোগ দেন, বিদেশি ব্যবসায়ীরা যদি এখানে আসেন, তাদের জন্যই দীর্ঘমেয়াদে ভালো হবে। কেননা এখানে
আমরাই আসলে টিকে যাব, কারণ আমাদের ব্যবসায়ীদের ওই দক্ষতা রয়েছে যে কোনো জিনিস শিখে যাওয়া দ্রুত, রেপ্লিকেট করা দ্রুত এবং সেটাকে বাস্তবায়ন করার এই সক্ষমতা অন্য অনেকের নেই, আগ্রহ নেই, আমাদের আছে। সুতরাং বিদেশি বিনিয়োগকে যাতে যথাযথ মর্যাদা দিয়ে সুযোগ দেওয়া হয় আগামীতে, সেরকম একটি কাঠামো সরকারের ভিতরেও সেই সহযোগিতা মনোভাব থাকা, অ্যাসোসিয়েশন গুলো সব ধরনের অ্যাসোসিয়েশনের মধ্যেও যাতে সহযোগিতার মনোভাব থাকে, তারা যেন বিদেশি বিনিয়োগকে কম্পিটিশনের জায়গা থেকে না দেখে। আমার এটা কেউ বলে না ঠিকই, কিন্তু অধিকাংশ ব্যবসায়ী কিন্তু অ্যাসোসিয়েশন কিন্তু বিদেশি বিনিয়োগকে কম্পিটিশনের জায়গায় মনে করেন যে ওরা আসলে আমাদের জায়গা সংকুচিত হয়ে যাবে। আসলে তা না, ওরা আসলে আমাদের ব্যবসায়ীদের জন্য আরো জায়গা তৈরি হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সুতরাং আগামী দিনে বিদেশি বিনিয়োগ যৌথভাবে, এককভাবে আসুক এবং আমাদের ব্যবসা আরো সম্প্রসারিত হওয়ার সুযোগ পাবে। থ্যাংক ইউ ডক্টর গোলাম মোয়াজ্জেম। আপনি কয়েকটি বিষয় যুক্ত করেছেন, বিশেষ করে আমাকে যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটি হচ্ছে যে আমাদের শুধুমাত্র আমরা আরএমজি সেন্ট্রিক হয়ে গেছি। আরএমজি সেন্ট্রিক হলে অন্যান্য যে সেক্টরগুলো আছে সেগুলো যদি আমরা প্রণোদনা না দেই, সেগুলো যদি এনকারেজ না করি, তাহলে কিন্তু সেইখানে ইনভেস্টমেন্ট আসবে না। এবং আরেকটি আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর দিকে যদি তাকাই, মালয়েশিয়া, ভিয়েতনাম এবং অন্যান্য দেশগুলো, সেখানে আমরা দেখবো তারা কিভাবে ফরেন ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করছে। সেখানে যে প্রিভিলেজগুলো তারা দিচ্ছে, ওয়ান স্টপ সার্ভিস, সাথে সাথে একটা রেজিস্ট্রেশন, একটা কোম্পানি রেজিস্ট্রেশন করতে তাদের সময় লাগে না। আমাদের এখানে এসে কিন্তু বহু ঘাট পেরোতে হয়। সেই রকম সময় আমরা যেহেতু এটি নিয়ে কাজ করি, ব্র্যান্ডিং নিয়ে কাজ করি, ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করি, সেই জন্য বিডা, বাংলাদেশের যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, তারা কিন্তু অনেক আগের চাইতে বেশি অ্যাক্টিভ, অনেক বেশি সজাগ। এর আগে আমরা একটি অনুষ্ঠান করেছিলাম, সেখানে মাননীয় চেয়ারম্যান মহোদয় তিনি বলেছিলেন যে আমরা বিডার সাথে বিবিএফ এর একটি স্ট্রং পার্টনারশিপের মাধ্যমে, পাবলিক এবং প্রাইভেট একটি স্ট্রং পার্টনারশিপের মাধ্যমে কিভাবে বেশি বেশি ফরেন ইনভেস্টমেন্টকে এনকারেজ করা যায়, সেই বিষয়ে আপনি যেটা বলেছেন, আপনার কথাটি নিয়েই বলি যে আরএমজির পাশাপাশি অন্যান্য সেক্টরগুলোকেও আমাদের প্রণোদনা দিতে হবে, এনকারেজ করতে হবে, যদি আমরা সত্যিকারই ফরেন ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর গোলাম মোয়াজ্জেম। আপনি খুব যথার্থভাবে কয়েকটি বিষয় উল্লেখ করেছেন, আপনার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনি বলেছেন। বিশেষ করে আপনি যেটা বলেছেন যে আরএমজি সেক্টরকে 30% প্রিভিলেজ দেওয়া হোক এবং অন্যান্য সেক্টরকে বাকিগুলো দেওয়া হোক, সেটি যদি আমরা পজিটিভলি নেই, তাহলে আমরা বলবো যে অবশ্যই আমাদের অন্যান্য সেক্টরগুলোকে এনকারেজ করতে হবে। এবং এখনই সময় আসছে, এই ইংরেজিতে একটি কথা আছে, ওয়ার দেয়ার ইজ এ প্রবলেম দেয়ার ইজ অ্যান অপরচুনিটি। তো এই কোভিড-19 সিচুয়েশনে আমাদের অনেক কিছু শেখার রয়েছে, অনেক কিছু বোধের সৃষ্টি করবার সময় রয়েছে। বিশেষ করে এখন অনলাইন এডুকেশন, অনলাইনের মাধ্যমে দেখুন আপনার সাথে কথা বলছি, আগের সময় থাকলে কিন্তু আপনি এই অনলাইন শোতে আপনি রাজি হতেন না, অথবা আমার শোতে অনেক স্বনামধন্য ব্যক্তিত্ব দেশে এবং বিদেশে অনেকেই আমার এই ফোরামে যুক্ত হয়েছেন। সেজন্য অনেকেই বলে থাকেন যে মেইন স্ট্রিম টেলিভিশনগুলোর চাইতে ভালো গেস্ট আমার এখানে উপস্থিত। কেন হয়? এখানে সুযোগ সুবিধা বেশি, মানুষ ঘরে বসে সে উপস্থিত হতে পারছে। বিদেশ থেকে অনেক আমাদের গ্লোবাল লিডাররা এখানে যুক্ত হয়েছেন এবং খুব স্ট্রং গ্লোবাল লিডাররা আমার এই ফোরামে যুক্ত হয়েছেন। আগে আমাদের মান্যবর কয়েকজন মন্ত্রী মহোদয় ছিলেন, তারা খুবই খুশি হয়েছেন। সেজন্য এই প্যান্ডেমিকের সুবিধাটুকু নিয়ে যদি আমরা সত্যিকার অর্থে এই দেশকে এগিয়ে নিতে পারি, ফরেন ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করতে পারি এবং আমাদের যে বিশেষ করে ডোমেস্টিক, আমাদের যে আভ্যন্তরীণ যে খাতগুলো, সেইগুলোর দিকে মনোযোগী হতে পারি, তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে। ডক্টর গোলাম মোয়াজ্জেম, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনি এত ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি দেখেছি আপনি এখানে বসার পরে অনেকগুলো ফোন আপনার এসছে, তার মানে অনেকগুলো কল আপনার ছিল, সেগুলো আপনি অ্যাভয়েড করে আপনি আমাদের এই অনুষ্ঠানে এসছেন এবং মূল্যবান সময় দিয়েছেন, আমরা ধন্যবাদ জানাই। এখানে আমাদের এনবিআর এর মাননীয় চেয়ারম্যান এখানে ছিলেন, আমাদের প্রাইম ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। সকলকে আমি আমার কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমরা আরেকটি অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাবো। বিশেষ করে আপনার কথাগুলো আমার যেমন ভালো লেগেছে, আমি বিশ্বাস করি দর্শকদেরও ভালো লেগেছে। ডক্টর গোলাম মোয়াজ্জেম, আপনাকে অনেক ধন্যবাদ আবারও। থ্যাংক ইউ সো মাচ।